তো আমরা আজকে সাইকোলজিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশনের কনসেপ্ট অফ মেমোরি বা মেমোরি বা স্মৃতি এই বিষয়টা বলতে কি বুঝি সেইটাই সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমত দেখো যে মেমোরি বা স্মৃতি এই শব্দটা কিন্তু আমরা সবাই এটার সঙ্গে পরিচিত। ঠিক আছে, আমাদের দেখবে সবকিছুই মনে রাখতে হয়, আজকে ক্লাস কখন হবে, হ্যাঁ কখন কি করতে হবে, কি কাজ করতে হবে। তো আমাদের ডেইলি লাইফের ফাংশন থেকে পড়াশোনা সব জায়গায় মেমোরি বা স্মৃতি এইটা কিন্তু খুব খুব মানে কাজে লাগে। কিন্তু সমস্যাটা হচ্ছে যদি তোমাকে বলা হয় যে মেমোরি কি, বেসিক্যালি মেমোরি বা স্মৃতি, হ্যাঁ, এর সংজ্ঞা যদি দিতে বলা হয় তখন কিন্তু তোমার ঝামেলায় পড়বে। কারণ সাইকোলজিক্যাল যা যা কনসেপ্ট আছে, সেটা মেমোরি হতে পারে, মনোযোগ হতে পারে, বুদ্ধি হতে পারে, এগুলো আমাদের প্রত্যেকেই জানি, আমরা প্রত্যেকেই নাম শুনেছি, প্রত্যেকে ডেইলি লাইফে ইউজ করছি, কিন্তু বেসিক্যালি সঠিকভাবে যদি সংজ্ঞা নির্ধারণ করতে বলা হয় তখনই কিন্তু আমাদের সমস্যাটা হয়। ঠিক আছে, তো আবার দেখবে মেমোরির একটা ব্যাপার থাকে কি বলতো, তোমার ছোটবেলার কিছু ঘটনা, হ্যাঁ দৈনন্দিন তোমার ছোটবেলার ঘটনা সেটা কিন্তু তোমার মনে আছে, অনেক কিছু অনেক ছোটবেলার ঘটনা আছে যেটা মনে আছে। আবার কিছু কিছু দেখবে কিছু কিছু সময় যে এক্ষুনি বিষয়টা দেখলে, এক্ষুনি পড়লে এক্ষুনি ভুলে যাচ্ছ। অর্থাৎ মেমোরি কিন্তু বিভিন্ন ধরনের টাইপস হয়। কিছু মেমোরি হয় যেটা আমাদের দীর্ঘকালীন বিষয়গুলোকে মনে রাখতে সাহায্য করে, আবার কিছু মেমোরি হয়, কিছু ধরনের মেমোরি হয় যেটা হচ্ছে আমাদের কি শর্ট টার্ম, মানে এক্ষুনি মনে পড়লাম এক্ষুনি ভুলে গেছি। তো এইরকম বিভিন্ন কাজ হয়। তো বেসিক্যালি মেমোরি বা স্মৃতি, বাংলায় যদি বলি স্মৃতি, এইটা হচ্ছে একটা মানসিক প্রসাব, মানে মানসিক পদ্ধতি। ঠিক আছে, আমাদের যদি সাধারণ ভাবে বলি যে স্মৃতি বা মেমোরি হচ্ছে এমন এক ধরনের মানসিক পদ্ধতি বা মেন্টাল প্রসেস বা মেন্টাল ক্যাপাসিটি বলতে পারো। সেটা হচ্ছে আমাদের কি কোনো কিছুকে মনে রাখছি, আমরা ব্রেনের মধ্যে স্টোর করে রাখছি। যেরকম আমাদের মোবাইলের মেমোরি হয়, মেমোরি কার্ড, সেখানে কি ইনফরমেশন গুলো সব স্টোর হয়ে থাকে। সেগুলো প্রয়োজনে আমরা কি করি, সেগুলোকে খুলে যা প্রয়োজন হয়, যে ইনফরমেশনটা প্রয়োজন, ধরো যদি আমি কোনো ছবি ইমেজ সেভ করে রাখি মেমোরিতে, আমার এখন সখন সেই ছবিটা দেখতে হবে, তাহলে আমি কি করলাম, কম্পিউটারে গেলাম যে বা মোবাইলে গেলাম, সেই ফোল্ডারে গিয়ে আমি ওপেন করলাম। তো মেমোরির কাজটাও একই রকম, আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর ইনফরমেশন প্রয়োজন হয়, প্রচুর এক্সপিরিয়েন্স প্রয়োজন হয়। তো এক্সপিরিয়েন্স গুলো আমরা কি করি, মেমোরিতে স্টোর করে রাখি বা স্মৃতিতে স্টোর করে রাখি। সেটা যখন আমার প্রয়োজন হয় সেটাকে তখন আমি আবার রিকল করি বা রিকগনাইজেশন করি, সেটা আমরা আলোচনা করব। তো এখানে দেখো মেমোরির সংজ্ঞা দিতে গিয়ে বা মেমোরি বলতে কি বোঝায়, এটা বলা হয়েছে মেমোরি ইজ এ মেন্টাল ক্যাপাসিটি টু স্টোর, রিকল অর রিকগনাইজ অল ইভেন্ট দ্যাট ওয়ার প্রিভিয়াসলি এক্সপিরিয়েন্স। অর্থাৎ মেমোরি হচ্ছে কি এক ধরনের মেন্টাল ক্যাপাসিটি বা মানসিক একটা ক্ষমতা বা দক্ষতা, যার সাহায্যে আমরা কি করি, ইনফরমেশন স্টোর করি, হ্যাঁ গ্রহণ করি। ধরো তোমার, আমি যদি বলি তোমার মোবাইল নাম্বার কি, তোমার নাম কোথায়, তোমার মাধ্যমিকে কত পার্সেন্ট পেয়েছিলে, তো এই সব বিষয়গুলো, বা মাধ্যমিক কত সালে পরীক্ষা দিয়েছো, কোন ইউনিভার্সিটি থেকে পড়েছো, তাহলে এগুলো হচ্ছে এই যে ইনফরমেশন গুলো তুমি কিন্তু খুব সহজেই বলে দিতে পারবে। কিন্তু এটা বলে দিতে পারছো এই কারণে, কারণ এটা তোমার মেমোরিতে স্টোর হয়েছিল বলে, তোমার স্মৃতিতে বা মানে ব্রেনে স্টোর হয়েছিল বলেই বলে দিতে পারবে। এমন কিছু বিষয় যেটা তোমার স্টোর হয়ে নেই, সেটা কিন্তু তুমি বলে দিতে পারবে না। ঠিক আছে, যেটা তুমি জানো না, সেই রকম যদি কোনো প্রশ্ন করি তুমি বলতে পারবে, তুমি বলতে পারবে এখন যদি আমি যদি বলি যে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে, অনেকে হয়তো পারবে কিন্তু কিছু জন পারবে না। পারবে না কেন? কারণ তার এখানে স্টোর হয়ে নেই। অর্থাৎ মেমোরি ক্ষেত্রে প্রথমে কিন্তু এই স্টোর হয়ে থাকা ইনফরমেশন সেটা গুরুত্বপূর্ণ। তারপরে সেই স্টোর হয়ে থাকা বিষয়গুলো যখন আমরা রিকল করি বা রিকগনাইজেশন করি, হ্যাঁ সেটাকেই আমরা বলছি মেমোরি। ঠিক আছে, তাহলে আমরা কি বিষয় কি স্টোর করি, কি রিকল করি বা কি রিকগনাইজ করি, প্রিভিয়াসলি এক্সপিরিয়েন্স, অতীতের আমাদের যে অভিজ্ঞতাগুলো, যা কিছু আমরা শিখছি, যা কিছু জানছি, সেগুলো আমরা মেমোরিতে স্টোর করে রাখি এবং প্রয়োজনে সেটা রিকল বা রিকগনাইজ করার চেষ্টা করি। এই রিকল অর রিকগনাইজ এই বিষয়টা আমরা আলোচনা করব। ঠিক আছে, এই বিষয়গুলো কি সেটা আমরা দেখবো। তো তার আগে দেখো যে মেমোরির আরেকটা সংজ্ঞা কি বলছে বা আরেকটা কনসেপ্ট কি বলছে, মেমোরি ইজ অ্যান অ্যাক্টিভ ইনফরমেশন প্রসেসিং সিস্টেম। মেমোরি কি একটা সক্রিয় ইনফরমেশন প্রসেসিং সিস্টেম। ইনফরমেশন প্রসেসিং সিস্টেম মানে কি বলতো, ইনফরমেশন প্রসেসিং সিস্টেম মানে এখানে ইনপুট থাকবে, আউটপুট থাকবে, এই সরি, ইনপুট থাকবে, প্রসেস থাকবে এবং আউটপুট থাকবে। এইটাকে বলে ইনফরমেশন প্রসেসিং সিস্টেম। এখানে কম্পিউটার বলো বা টেকনোলজি, এই তিনটে প্রসেসের মধ্যে দিয়ে চলে, ইনপুট প্রসেস আউটপুট। ইনপুট মানে ধরো আমি তোমাকে বললাম যে মেমোরির দুটো টাইপ, শর্ট টার্ম এবং লং টার্ম। তুমি কি করলে, এটা আমি যে বললাম তুমি শুনলে, এখানে কি হলো বলো তো, তোমার ইনপুট হলো। তারপরে সেটা ব্রেনের মধ্যে তোমার মধ্যে প্রসেসিং চলতে থাকলো যে আচ্ছা মেমোরি দুটো টাইপ, ইনপুট এবং আউটপুট, এই সরি ইনপুট এবং আউটপুট হচ্ছে লং টার্ম এবং শর্ট টার্ম। তারপরে আমি তোমাকে 1 ঘন্টা পর ক্লাস করার পর জিজ্ঞেস করছি আচ্ছা মেমোরির কটা টাইপ, তুমি বলে দুটো। তাহলে এইটা হলো তোমার আউটপুট। অর্থাৎ ব্রেনের মধ্যে আমাদের কিন্তু প্রসেসিং চলে। ঠিক আছে, তারপরে হচ্ছে আউটপুট। এইরকম একটা প্রসেস যেখানে কি হয়, এনকোডেড হয়। এনকোডেড মানে কি, আমি যে ইনফরমেশনটা তোমাকে দিলাম, আমি ধরো এতক্ষণ ধরে
তোমাকে পড়ালাম, প্রায় 2-3 মিনিট পড়ানো হয়ে গেছে। 2-3 মিনিটের মধ্যে যা কিছু বলেছি সবকিছু কিন্তু তুমি মাথায় রাখোনি, তুমি মূল মূল জিনিসগুলোকে এনকোড করেছো। তুমি কি এনকোড করেছো? যে মেমোরি হচ্ছে একটা মেন্টাল ক্যাপাসিটি যে স্টোর করে, রিকগনাইজ করে অতীতের অভিজ্ঞতাগুলোকে, ঠিক আছে? এটাই তুমি মাথায় রেখেছো, ঠিক আছে? তারপরে সেটাকে স্টোর করলে এবং রিট্রাইভ মানে প্রয়োজনে সেটাকে উপস্থাপন করা। আমি যদি এখন জিজ্ঞেস করি যে মেমোরি বলতে তাহলে কি বোঝো, তুমি বলবে যে মেমোরি হচ্ছে এমন এক ধরনের মেন্টাল ক্যাপাসিটি যেটা আমাদেরকে কোনো বিষয়কে, কোনো বা অভিজ্ঞতাকে স্টোর করে, রিকল করে এবং রিকগনাইজ করে। তো এইটা হচ্ছে মেমোরি। তো ওয়ার্ল্ড অফ সাইকোলজি মেমোরির সংজ্ঞা দিতে গিয়ে কি বলেছে বলতো? বলেছে ইট ইজ দ্য এবিলিটি অর পাওয়ার অফ আওয়ার মাইন্ড। বলছে কি এটা হচ্ছে এক ধরনের ক্ষমতা, এবিলিটি বা পাওয়ার কার? আমাদের মাইন্ড, মনের। হ্যাঁ, মন বলতে মানে মন বলতে কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা ব্রেন কে বোঝানো হয়। হ্যাঁ, মন এখানে মনে করবে না যে বুকের কাছে কিছু আছে, সেটা মন নয়, ঠিক আছে? সেটা হৃৎপিণ্ড। তো আমরা মাইন্ড বলতে এখানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমটাকে বোঝাচ্ছি। সে কি করে? স্টোর দ্য পাস্ট এক্সপিরিয়েন্স, অতীতের এক্সপিরিয়েন্স অফ লার্নিং, অতীতে আমরা যা কিছু শিখেছি সেগুলোকে স্টোর করে রাখে এবং যখন প্রয়োজন হয় সেটা ইউটিলাইজ, যখন আমাদের প্রয়োজন হয় সেটাকে বের করে ইউটিলাইজ করে, ব্যবহার করে। এটাকে বলে মেমোরি, ঠিক আছে? তাহলে তুমি বাড়ির ফোন নাম্বার মুখস্থ করে রেখেছো, ঠিক আছে? এটা তুমি বারবার এমনি এমনি তো মুখস্থ মানে বারবার রিপিট করার পর মুখস্থ হয়েছে। তারপর এমার্জেন্সি কোনো সিচুয়েশনে তোমাকে ফোন করতে হচ্ছে, তুমি তখন কি করছো? ডায়াল করছো, সেটা হচ্ছে তোমার কাজে লাগছে। এটাকেই বেসিক্যালি মেমোরি বলা হয়। মেমোরির কতগুলো বৈশিষ্ট্য আছে, ক্যারেক্টারিস্টিক সব মেমোরি দেখো। প্রথমত কি? সেন্স এক্সপিরিয়েন্স, অর্থাৎ আমাদের মেমোরিতে যে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স স্টোর হওয়ার দরকার আছে। প্রথমে বললাম কি যে আমাদের মেমোরিতে কি সবসময় স্টোর হওয়ার দরকার আছে, মানে স্টোরেজটা দরকার, ঠিক আছে? তো এবার স্টোর কি হবে? ইনফরমেশন স্টোর হয়। কি স্টোর হয়? ইনফরমেশন। এবার ইনফরমেশন আমরা কিন্তু সেন্স অর্গান দ্বারা লাভ করি। যেরকম আমি এখন বলছি, তুমি এই যে ইনফরমেশন গুলো দিচ্ছি তুমি কিভাবে গ্রহণ করছো বলতো? শুনে গ্রহণ করছো। দ্বিতীয়ত কি? দেখতে পাচ্ছ লেখাগুলো আছে, দেখে শুনে এভাবে যখন গ্রহণ করছো, মানে এইগুলো হচ্ছে কি বলতো? সেন্স এক্সপিরিয়েন্স। কি? সেন্স এক্সপিরিয়েন্স মানে সেন্স অর্গানের সাহায্যে তুমি এই এক্সপিরিয়েন্স গুলো লাভ করছো, ঠিক আছে? তো যখন আমরা আমাদের সেন্স অর্গান, আমাদের যে 5টা সেন্স অর্গান আছে সেখান থেকে এই যা অভিজ্ঞতা লাভ করি সেই অভিজ্ঞতাটাই স্টোর হয়, সেগুলোকে আমরা পরবর্তীকালে রিকল করি এবং সেগুলোকে রিকগনাইজ করি। তো এই জন্য এটাকে বলে সেন্স এক্সপিরিয়েন্স, এখানে কিন্তু গুরুত্বপূর্ণ। এবং মেমোরি, তোমার মেমোরি কতটা অ্যাকুরেট, কতটা ভালো, সেটা হচ্ছে তোমার কত পরিমাণ, কত কিভাবে তুমি রিকল করতে পারছো সেটার উপর নির্ভর করে। অ্যাকুরেট রিকল, যাই হোক, রিকল মানে হচ্ছে স্মরণ করা বা মনে করা। ধরো আমি বললাম, মানে এই রিকল এবং রিকগনাইজেশন এই দুটো বিষয় একটু দেখে রাখো। রিকল মানে কি বলতো? মনে করা বা স্মরণ করা। আর রিকগনাইজেশন হচ্ছে চিনে নেওয়া। ধরো আমি তোমাকে বললাম বলতো ভারতের রাজধানী কি? তোমরা উত্তরটা কি বলবে? দিল্লি, তাই তো? তাহলে দিল্লি তোমাকে মনে করতে হচ্ছে। আমি বললাম বলতো তোমরা কোন ইউনিভার্সিটি থেকে এসছো? তুমি বললে এই ইউনিভার্সিটি থেকে এসছে। তাহলে এগুলো হচ্ছে রিকল করতে হচ্ছে, মানে মনে করতে হচ্ছে। রিকগনাইজেশন মানে তোমার সামনে উপস্থিত করা হবে। রিকগনাইজেশনের বাংলা মানে হচ্ছে প্রত্যাভিজ্ঞা, ঠিক আছে? প্রত্যাভিজ্ঞা মানে কি? তোমার সামনে উপস্থিত থাকবে। আমি বললাম ভারতের রাজধানী হচ্ছে দিল্লি, আর ধরলো কলকাতা। তুমি সঠিক অ্যান্সারটা নির্ধারণ করো। তাহলে তোমার সামনে কিন্তু সঠিক অ্যান্সারটা আছে, তোমাকে কি করতে হচ্ছে? চিনে নিতে হচ্ছে। এই দুটোর মধ্যে তুমি দিল্লিটাকে চিনে নিলে। তো এই যে চিনে নিলে, এইটাকে বলা হয় রিকগনাইজেশন, ঠিক আছে? এটাকে বলা হয় রিকগনাইজেশন। এইবারে বলো, তোমরা যে এমসিকিউ প্রশ্নের উত্তর দাও সেখানে রিকল করো না রিকগনাইজেশন করো? যেখানে রিকগনাইজেশন রিকগনাইজেশন, মনে রাখবে এখানে আমরা কি, আমাদের সামনে উত্তরটা থাকে, আমরা সেই উত্তরটাকে চিনে নিই, ঠিক আছে? আমাদের সামনে এ বি সি ডি বলে অপশন গুলো থাকে, অপশন গুলোর মধ্যে আমরা সঠিক অ্যান্সারটাকে কি করি? আমরা চিনে নিই। রিকগনাইজেশন মানে প্রত্যাবিজ্ঞা, মানে চিনে নেওয়া। আর আমি যদি বলি এইরকম থাকে যে শূন্যস্থান পূরণ করো, যে কলকাতা হচ্ছে ওয়েস্ট পশ্চিম, ধরো ড্যাশ না, কলকাতা বলছি, ড্যাশ হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর, তুমি কি বলবে শূন্যস্থান পূরণে? তুমি কলকাতা বলবে। এইখানে হ্যাঁ, এইটা কিন্তু তুমি স্মরণ করলে, রিকল করলে, কারণ এখানে তোমার সামনে কোশ্চেন উপস্থিত নেই, ঠিক আছে? এইবারে যার মেমোরি পাওয়ার যত ভালো হবে, যে দেখবে কিছু জন থাকে খুব মেমোরি পাওয়ার, খুব মানে রিকল করতে পারে, খুব মুখস্থ বিদ্যা খুব ভালো, একটা বিষয় বলে দাও সে
ধরেই মানে সেটা সে আর ভুলছে না, অনেকদিন পরে করতে পারছে, এটা হচ্ছে অ্যাকুরেট রিকল। এটাও কিন্তু মেমোরির একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে তোমার অনেকের মানে রিকল। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে রিটেনিং পাওয়ার। রিটেনিং পাওয়ার, ঠিক আছে, এই রিটেনিং পাওয়ারটাও কিন্তু গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে কি রিটেনিং পাওয়ার হচ্ছে কি, রিটেনিং পাওয়ারস মিন্স দ্য এবিলিটি অর ক্যাপাসিটি অফ মাইন্ড দ্যাট রিটেন দ্য ফ্যাক্ট লার্ন ইন দ্য পাস্ট। অর্থাৎ অনেকে দেখবে, হ্যাঁ, আর 2-3 ঘন্টা ধরে পড়েই যাচ্ছে মুখস্থ করে নিল, তারপরে পরীক্ষার হলে গিয়ে ভুলে গেছে, আর পরীক্ষার হলে মনে পড়ছে না। অর্থাৎ তার এখানে কোন পাওয়ারটা লো বলতো, তার এখানে রিটেনিং পাওয়ারটা লো। অর্থাৎ সে অভিজ্ঞতা তো লাভ করছে, মুখস্থ তো করছে, স্টোর তো করেছে, কিন্তু নির্দিষ্ট সময়ে যেটাকে যখন উপস্থাপন করতে হবে, রিটার্ন করতে হবে, সেইটার ক্ষেত্রে কিন্তু পারছে না। অর্থাৎ ভালো মেমোরির আরেকটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে তোমার রিটেনিং পাওয়ারটা খুব ভালো হবে, ঠিক আছে। ইনফ্লুয়েন্স অফ আনকনসিয়াস, অর্থাৎ আমাদের দেখবে কিছু কিছু জীবনে মানে মেমোরির ক্ষেত্রে কিছু কিছু সময় দেখবে তুমি একটা বিষয় তো দীর্ঘদিন ভুলে গেছো, পড়নি, এ করনি, সে করনি বা এ করনি, হঠাৎ করে দেখছো সেইটা তোমার আনকনসিয়াস মাইন্ডে চলে এসেছে, সেই বিষয় নিয়ে হয়তো স্বপ্ন দেখে, ধরো একটা অতীত অভিজ্ঞতা অনেকদিন আগেই ভুলে গেছো, হঠাৎ করে দেখবে সেটা তোমার ব্রেনে চলে এসেছে, সেটা তোমার মনে পড়ে গেল। তো আনকনসিয়াস মাইন্ডেও কিন্তু আমাদের মেমোরির উপর প্রভাব বিস্তার করে, ঠিক আছে। এবং মেমোরিটাকে এনহান্স করার জন্য, তোমার স্মৃতিশক্তিকে বা এটাকে এনহান্স করার জন্য তোমার রিপিটেশন, পুনরাবৃত্তিটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যখন ফোন নাম্বার মুখস্থ করি, কি করি, একটা ফোন নাম্বারকে 4-5 বার বলি, তারপরে মুখস্থ করি। তো এইটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং মেমোরি হচ্ছে একটা কমপ্লেক্স প্রসেস, ঠিক আছে, এটা কিন্তু একটা কমপ্লেক্স প্রসেস। তো আর মেমোরি অরিজিনেটেড ফ্রম লার্নিং। মেমোরি কোথা থেকে উৎপত্তি হয়েছে, যখন আমরা মানে মনে রাখবো তখনই তো, যখন আমরা কোনো কিছু শিখবো। তো এগুলো হচ্ছে এর কমন কমন বৈশিষ্ট্য। এখানে আমরা আলোচনা করব প্রসেস অফ মেমোরি বা মেমোরির স্টেজ, সেইটা আমরা কোন প্রসেসের মধ্যে দিয়ে আমরা কোনো কিছু মনে রাখি, ঠিক আছে। তো মেমোরিটাকে কিন্তু প্রসেসও বলা হয়, প্রক্রিয়াও বলা হয়। কেন প্রক্রিয়া বলা হয় আমরা আলোচনা করছি। তো মেমোরির প্রথম স্টেজ কি, মনে রাখার জন্য প্রথমে আমাকে কি করতে হবে, শিখতে হবে। লার্নিং, শেখাটা খুব জরুরি। না শিখলে তুমি মনে কি করে কি রাখবে। এবার ধরো আমি তোমাকে একটা ফোন নাম্বার বললাম 10 ডিজিটের, তুমি একবার পড়লে মনে রাখতে পারবে? খুব কম জনই পারবে, বেশিরভাগ জন পারবে না, তাই তো। তো সেক্ষেত্রে লার্নিং এর পরবর্তী স্টেজ আছে রিটেনশন। রিটেনশন মানে কি, পুনরাবৃত্তি করা। হ্যাঁ, পুনরাবৃত্তি করা, অর্থাৎ আমার যদি 10 ডিজিটের ফোন নাম্বার হয়, আমি 2-3 বার, 4 বার, 5 বার, 10 বার রিপিট করছি, 10 বার মনে রাখার চেষ্টা করছি, রিটেনশন। এইবার যত তুমি রিটেনশন করবে, যত তুমি পুনরাবৃত্তি করবে, রিপিট করবে পড়াটা, তত তোমার ব্রেনে বেশিক্ষণ থাকবে, তত তোমার স্টোর হবে, ঠিক আছে। তারপরে এইবারে তুমি ফোন নাম্বার মুখস্থ হয়ে গেছে, হ্যাঁ, পরের দিন এলে আমি বললাম আচ্ছা ওই যে ফোন নাম্বারটা মুখস্থ করেছিলাম বলো, তুমি কি করলে, রিকল করলে, তুমি বলে দিলে যে এই তো এই ফোন নাম্বারটা ছিল, এই অমুক অমুক ফোন নাম্বারটা ছিল, ঠিক আছে। এইটা হচ্ছে পরবর্তী স্টেজ, এটা হচ্ছে 3 নম্বর স্টেজ, ঠিক আছে। এরপরে হচ্ছে রিকগনাইজেশন। বেসিক্যালি রিকল এবং রিকগনাইজেশন এই দুটো আমরা ক্ষেত্র বিশেষে আলাদা আলাদা ভাবে ইউজ করি, ঠিক আছে। এটা হচ্ছে রিকগনাইজেশন। রিকগনাইজেশনে আমরা কি করি বলতো, মানে চিনে নি, ধরো আচ্ছা 4টে ফোন নাম্বার দিয়ে দিলাম আমি, বলো বলো এবারে বলো যে তোমাকে কোন ফোন নাম্বারটা মনে রাখতে বলা হয়েছিল, তুমি সেখান থেকে রিকগনাইজেশন করলে। তো এইভাবে মেমোরি প্রসেসটা কাজ করে। আরো একটা প্রসেস আমরা আলোচনা করবো শেষে, ঠিক আছে। তার চেয়ে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, যেখানে এই মেমোরি বা স্মৃতি থেকে যে প্রশ্ন আসে, সেটা হচ্ছে টাইপস অফ মেমোরি। আচ্ছা, আমরা পড়ানোর সুবিধার্থে, বোঝার সুবিধার্থে মেমোরিটাকে আমরা স্মৃতি হিসেবে ব্যবহার করছি, স্মৃতি টার্মটা ইউজ করছি, কিন্তু মেমোরি হচ্ছে একটা প্রসেস, ঠিক আছে, বা এটাকে স্মরণ ক্রিয়া বলা হয়, ঠিক আছে। ভালো বাংলায় যদি তুমি বলো বা বইগুলোতে যদি দেখো, সেখানে কিন্তু স্মরণ ক্রিয়া লেখা আছে, মানে মনে রাখার প্রক্রিয়াটাকেই মেমোরি বলা হয়, মনে রাখার প্রক্রিয়াটাকেই মেমোরি বলা হয়। তো মেমোরির মূল হচ্ছে 4টে টাইপস। মূল কয়টা টাইপ, 4টে টাইপ। একটা হচ্ছে সেন্সরি মেমোরি। সেন্সরি মেমোরি মানে আমাদের 5টা যে সেন্স অর্গান, সেই সেন্স অর্গান থেকে যেসব শিক্ষা আমরা লাভ করি, যা কিছু শিখি, সেটা যে আমাদের মেমোরিতে স্টোরেজ হয়, সেটাকে বলে সেন্সরি মেমোরি। দ্বিতীয়ত হচ্ছে কি শর্ট টার্ম মেমোরি। শর্ট টার্ম মেমোরি মানে ফোনে ওটিপি আসে, জানো তো, ওটিপি মনে থাকে, ওটিপিটা দিয়ে দেওয়ার পর তোমাদের আর মনে থাকে, ওটিপি যখন পুট করে দাও তারপরে আর মনে থাকে ওটিপিটা, না দাদা, থাকে না। ওইগুলো হচ্ছে আমাদের কি বলতো, ওইগুলোই হচ্ছে বেসিক্যালি আমাদের শর্ট টার্ম মেমোরি, ঠিক আছে। শর্ট টার্ম মেমোরি মানে খুব অল্প সময়ের জন্য আমরা মনে রাখতে পারি, ঠিক আছে। এই ওটিপি হতে পারে বা বিভিন্ন বিষয় হতে পারে যে আমাদের ইমিডিয়েট দরকার, ইমিডিয়েট ভুলে গেলাম, শর্ট টার্ম মেমোরি।
ঠিক আছে। এছাড়া ওয়ার্কিং মেমোরি হচ্ছে কাজ বাজের ক্ষেত্রে যখন আমাদের লাগে সেটা আমাদের প্রয়োজন হয়, কোন প্রসেসে কাজ হয় সেটা আমরা আলোচনা করব। এবং লং টার্ম মেমোরি, এগুলো সবই ডিটেলসে আলোচনা করব। এই টাইপস অফ মেমোরি থেকে যতগুলো প্রশ্ন আসে বেশিরভাগ কিন্তু এই টাইপস অফ মেমোরি থেকেই আসে। তো লং টার্ম মেমোরি কি, যেটা আমাদের দীর্ঘদিন ধরে মনে থাকে। যদি তোমার নাম, অ্যাড্রেস, বাবার নাম এইসব জিজ্ঞেস করা হয়, এগুলো তুমি কিন্তু বলে দিতে পারবে। ঠিক আছে, এগুলো হচ্ছে লং টার্ম। এটা তোমার ছোট থেকে একদম দীর্ঘ, ছোট থেকেই তোমার মেমোরিতে এগুলো ইনপুট হয়ে আছে। ঠিক আছে, নিজের নাম, অ্যাড্রেস, ফ্যামিলির নাম, মেম্বার ইত্যাদি বিষয়গুলো, এগুলো হচ্ছে লং টার্ম মেমোরি। বা নিজের ফোন নাম্বার, সেটা কিন্তু কখনো ভুলছো না। ঠিক আছে, তো বেসিক্যালি মেমোরির মূল এই চারটে টাইপস। এই শর্ট টার্ম মেমোরিরও আবার টাইপস হয়, লং টার্ম মেমোরির আবার টাইপস হয়, সেগুলো আমরা আলোচনা করব। তো তার আগে দেখো, এখানে মেমোরির আর একটা টাইপস দেওয়া হয়েছে, সেটা হচ্ছে একটা হচ্ছে এক্সপ্লিসিট বা বাহ্যিক মেমোরি, আর একটা ইমপ্লিসিট মেমোরি আলোচনা করব। আর এখানে মানে টাইপ অনুযায়ী দুটো ভাগে ভাগ করা, একটা হচ্ছে বাহ্যিক মেমোরি বা এক্সপ্লিসিট, আর হচ্ছে ইমপ্লিসিট। আর দ্বিতীয় হচ্ছে স্টেজ অনুযায়ী সেন্সারি মেমোরি, যেটা আমরা আলোচনা করলাম, শর্ট টার্ম মেমোরি এবং লং টার্ম মেমোরি। আর প্রসেস মেমোরিকে অ্যাজ এ প্রসেস হিসেবে যদি দেখি, এনকোডিং, স্টোরেজ এবং রিট্রাইভ। হ্যাঁ, রিট্রাইভাল, এনকোডিং, স্টোরেজ এবং রিট্রাইভাল। ধরো আমি যা কিছু বলছি সেটা তুমি এনকোড করছো, তুমি নিজের ব্রেনে বোঝার চেষ্টা করছো, বোঝার চেষ্টা করছো, এইটাকেই হচ্ছে ইনকোড। অর্থাৎ এখন সবার বোঝার আলাদা আলাদা প্যাটার্ন আছে। আমি বিষয়গুলোকে একরকম পড়াচ্ছি, এখানে যতজন আছো, কিন্তু সবাই গ্রহণ করছো নিজের মতো করে, নিজের মতো করে সবাই আলাদা আলাদা ভাবে বোঝার চেষ্টা করছো। এখানেই হচ্ছে সাইকোলজির মজা। ঠিক আছে, যে আমরা মানে একটা ইয়ে আছে যে আমরা বায়োলজিক্যালি সকলেই সেম। হ্যাঁ, আমাদের সবারই হাত, পা, চোখ, মুখ, নাক, কান সবই আছে। ঠিক আছে, আবার সোশিওলজিক্যালি আমাদের গ্রুপ অনুযায়ী সেম হয়। তাহলে সোশিওলজিক্যালি, সামাজিক থেকে যদি দেখো যে এই জাতি একরকম, এই বর্ণ একরকম, এই এরকম, মানে গোষ্ঠী কিছু জন সেম হয়, কিন্তু সাইকোলজিক্যালি কেউ কখনো সেম হয় না। সাইকোলজি সবাই সবাই আলাদা আলাদা হয়, এবং আইডেন্টিক্যাল টুইংস এরও মানসিকতা আলাদা হয়, মানে মেন্টাল মানসিক গঠন আলাদা হয়, সাইকোলজি আলাদা হয়। তো এই জন্য এনকোডিং কিন্তু তোমরা নিজেদের মতো করে করছো, তারপরে সেটা স্টোর করছো। এই রিট্রাইভাল মানে যখন প্রয়োজন পড়ছে সেটা তখন উপস্থাপন করছো। এই রিট্রাইভালেরই বেসিক্যালি দুটো টাইপ, সেটা হচ্ছে রিকল এবং রিকগনাইজেশন। ঠিক আছে, রিকগনাইজেশন। ঠিক আছে, এটা হচ্ছে রিট্রাইভেরই দুটো পার্ট। ঠিক আছে, এই মেমোরি হচ্ছে তিনটে প্রসেস, এনকোডিং, স্টোরেজ এবং আর আলোচনা করবো এগুলো ডিটেলসে যাচ্ছি এক এক করে। প্রথমত আমরা শুরু করছি যে সেন্সারি মেমোরি। এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, প্রচুর ইনফরমেটিভ প্রশ্ন আসে, ভালো করে দেখে রাখো। তো সেন্সারি মেমোরি মানে কি? সেন্সারি মেমোরি মানে সেন্স বলতে আমাদের যে সেন্স অর্গানগুলো কোনগুলো? আমাদের যে 5টা সেন্স অর্গান থাকে। সেন্সারি মেমোরি অর সেন্সারি রেজিস্ট্রেশন, ব্রিফ কালেকশন অফ ইনফরমেশন ফ্রম ইওর সেন্স। অর্থাৎ তুমি তোমার 5টা সেন্স অর্গান থেকে যে ইনফরমেশন বা তথ্য বা এক্সপিরিয়েন্স তুমি গ্রহণ করছো, সেটাকেই বলা হচ্ছে কি সেন্সারি মেমোরি। ঠিক আছে, আমরা জানি আমাদের 5টা সেন্স অর্গান আছে, চোখ, কান, নাক, ত্বক, জিভ। ঠিক আছে, এগুলো থেকে তাহলে সেন্সারি অর্গান কত ধরনের হবে বলো তো? তাহলে সেন্সারি অর্গান কিন্তু আমাদের 5 ধরনের সেন্সারি অর্গান হবে, এই সেন্সারি মেমোরি হবে। তো এই 5 ধরনের সেন্সারি মেমোরি, এই যে টাইপস গুলো সেন্সারি মেমোরিকে আমরা তাহলে ক ভাগে ভাগ করছি? 5 ভাগে। একটা হচ্ছে এচোহিক মেমোরি, যেটা কোথা থেকে আসে এই টার্মটা মনে রাখবে। এচোহিক মানে হচ্ছে হিয়ারিং মেমোরি। অর্থাৎ এচোহিক মিনিংস হচ্ছে হিয়ারিং, অর্থাৎ আমরা শুনে যে ইনফরমেশন পাচ্ছি এবং সেটা স্টোর করছি। তখন আমি যখন এখন বলছি, আমার যে ভয়েস শুনছো, এটা বেসিক্যালি কি হচ্ছে তোমার? এটা তোমার কোন মেমোরিতে স্টোর হচ্ছে বলো তো? এচোহিক মেমোরিতে। এচোহিক মেমোরিতে মানে কোনো কিছু যখন শুনে, মানে ধর তুমি অডিও শুনছো, ফোনে কেউ কথা বলছে সেটা শুনছো দিয়ে মনে রাখছো, তাহলে সেটা হচ্ছে এচোহিক মেমোরি, মানে হিয়ারিং এর বেস করে, হিয়ারিং বা শোনার উপর বেস করে যেটা আছে। এইবারে তুমি টাচ করে ফিল করছো, কোনো নরম বস্তুকে টাচ করে ফিল করছো, কোনো শক্ত বস্তুকে টাচ করে ফিল করছো। ঠিক আছে, বা কোনো কাপড়ের কোয়ালিটি কেমন টাচ করে ফিল করছো, এটাকে বলে, দিয়ে মনে রাখার চেষ্টা করছো। এটা হচ্ছে হেপটিক মেমোরি। হ্যাপটিক মেমোরি কি? হ্যাপটিক মেমোরি টার্মগুলো মনে রাখবে। টাচ অর্থাৎ শুনে, শুনে বলছি, স্পর্শ করে আমরা যে এক্সপিরিয়েন্স পাই, সেই এক্সপিরিয়েন্স গুলো আমরা কোন মেমোরি স্টোর করি? হ্যাপটিক মেমোরিতে। আর হচ্ছে খাবারের টেস্ট, চিকেন, মটন, পনির, যাই হোক বিভিন্ন রকম খাবার আমরা খাই, শাক সবজি ফলমূল, সবারই আলাদা আলাদা টেস্ট হয়। ঠিক আছে, তো এই টেস্ট গুলো আমাদের, কোনটার টেস্ট কেমন, যদি আমি বলি আচ্ছা বলো তো তেঁতুলের টেস্ট কেমন, তুমি বলবে টক। হ্যাঁ, বা মিষ্টি, রসগোল্লা টেস্ট কেমন? মিষ্টি।
তো এই যে টেস্ট গুলো বলছো, এটা কোথা থেকে বলছো বলতো? তোমার গেস্টারি মেমোরিতে। অর্থাৎ এই টেস্ট রিলেটেড ইনফরমেশন গুলো তোমার কোথায় হচ্ছে বলতো? গেস্টার, হ্যাঁ, গেস্টারি মেমোরিতে। আর যা কিছু তুমি দেখে শিখছো, এই যে এই ইমেজ গুলো, সিম্বল গুলো দেখে তুমি বোঝার চেষ্টা করছো, শিখছো, যা কিছু আমরা দেখে শিখি। আমরা একটা সিনেমা দেখছি, সেখান থেকে আমরা শিখছি, এবং সিনেমাটা দেখার পর বেরিয়ে এলাম, তখন বলা হচ্ছে যে আমি তো একটা সিনেমা দেখে এলাম, সিনেমাটা কি ছিল, তুমি একটা স্টোরি বলে দিলে গড় গড় করে, যে সিনেমাটায় কি ছিল, কি ঘটনা, কি স্টোরি, কি প্লট, হ্যাঁ, সবই বলে দিলে। তো এইটা তোমার কোথায় স্টোর হয়েছিল বলতো? মেমোরি কর্পোরেশনে আইকনিক মেমোরি, যেখানে কি ভিজনটা স্টোর হয়ে থাকে। আইকনিক মেমোরি তাহলে আমাদের কি করে? ভিজন স্টোর। আর হচ্ছে আরেকটা স্মেল, ভালো পারফিউমের স্মেল হতে পারে, হ্যাঁ, সেটা সেটা থেকে শুরু হতে পারে, সেটাও তোমার মেমোরিতে স্টোর হয়ে থাকে। আমাদের দেখবে কিছু কিছু স্মেল মেমোরিতে স্টোর হয়ে থাকে। আবার দেখবে কোনো একটা জায়গা থেকে যাচ্ছ, সেখানে ডাস্টবিন আছে, সেখান থেকে একটা দুর্গন্ধ আসছে, সেই স্মেলটাও তোমার স্টোর হয়ে আছে। তো এইটা হচ্ছে অলফ্যাক্টরি মেমোরি। তাহলে সেন্সারি মেমোরির কটা টাইপস পেলাম আমরা? 5টা। ভালো করে দেখে রাখো। এচোইক মেমোরি, এচোইক মেমোরি কি? হিয়ারিং বা শোনার, শুনে যে তথ্য পাই, সেই তথ্যগুলো যখন আমার তখন আমার ব্রেনে মানে স্টোর হচ্ছে, তখন সেটাকে আমরা বলছি কি? এচোহিক মেমোরি। টাচ, স্পর্শ করে যে অভিজ্ঞতা পাই, সেই অভিজ্ঞতা যখন মেমোরিতে স্টোর হচ্ছে, সেটাকে আমরা হেপটিক মেমোরি বলছি। টেস্ট, কোনো কিছু খেয়ে স্বাদ গ্রহণ করে জিভ দিয়ে, তাকে আমি বলছি গেস্টেটারি। আর দেখার মাধ্যমে যে ইনফরমেশন পাচ্ছি, সেই ইনফরমেশন গুলো যখন আমরা সংগ্রহ করে রাখছি, সেটা বলছে আইকনিক মেমোরি। এবং অলফ্যাক্টরি মেমোরি হচ্ছে স্বাদের সাহায্যে যে ইনফরমেশন ড্রপ করছি। এইখানে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেওয়া আছে, ঠিক আছে। এইটা আমি মানে পরে যখন ডিটেলসে আমরা ক্লাস আলোচনা করব, সেখানে দেখবো, ঠিক আছে, স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এটা। তো এই যে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, আমি যে প্রথমে বললাম, এই যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, এখানে মেমোরি কোন ইনফরমেশন গুলো মেমোরির কোন জায়গায় স্টোর হয়, ঠিক আছে, কোন জায়গার উপর বেস করে মেমোরি ফাংশন করে, সেইগুলো হচ্ছে যেরকম এচোইক মেমোরি, মানে যেটা আমরা শোনার মাধ্যমে কাজ করি, সেটা হচ্ছে অডিওটরি কোটেক্সট। আমাদের মানে ব্রেনে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে অডিওটরি কোটেক্সট বলে একটা টেম্পোরাল লোব থাকে, ঠিক আছে। সেই টেম্পোরাল লোব থেকে আমাদের এই হিয়ারিং বা শোনা রিলেটেড যে ইনফরমেশন গুলো সেখানে গিয়ে স্টোর হয়, এবং সেখান থেকেই ফাংশনিংটা হয়। হ্যাপটিকের মেমোরি কি? সমান্টো সেন্সারি কোটেক্সট, এরকম সেই কোটেক্সট গুলো বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের এগুলো আমরা ডিটেলস আলোচনা করবো, এখন যাচ্ছি না, তাহলে বিষয়টা মানে আরো হবে আর কি, সেটা আমরা পরে আলোচনা করবো। এরপরে চলে যাচ্ছি, তাহলে সেন্সারি মেমোরির পর কি হচ্ছে? শর্ট টার্ম মেমোরি। আচ্ছা, হ্যাঁ, নোট আমি দিয়ে দেবো, আগের ক্লাসের নোটটাও শেয়ার করা হয়নি, আগের ক্লাসের নোট আর এই ক্লাসের নোট আমি শেয়ার করে দেবো ইমিডিয়েট, ঠিক আছে, পেয়ে যাবে, অসুবিধা কিছু নেই। এরপরে হচ্ছে শর্ট টার্ম মেমোরি, ঠিক আছে। তাহলে আমরা সেন্সারি মেমোরি, এবার এই সেন্সারি মেমোরির স্থায়িত্ব কিন্তু খুবই কম, 1 সেকেন্ড থেকে সাধারণত 3 সেকেন্ডের মতো করে স্থায়ী হয়, ঠিক আছে। এরপরে হচ্ছে শর্ট টার্ম মেমোরি। শর্ট টার্ম মেমোরি মানে কি? এই যে আমি বললাম ফোনের ওটিপি, হ্যাঁ, বা তোমাকে ধরো 5টা কালার দেখানো হয়েছিল, হ্যাঁ, তুমি 3টে কালারের নাম মনে রাখতে পেরেছো, আর দুটো কি কালার দেখানো হয়েছিল সেটা তুমি ভুলে গেছো, 10 মিনিট পর জিজ্ঞেস করলে ভুলে যাচ্ছ। তো শর্ট টার্ম মেমোরি হচ্ছে এই যে কম্পোনেন্ট অফ মেমোরি দ্যাটস হোল্ড অ্যাজ স্মল অ্যামাউন্ট অফ ইনফরমেশন ইন অ্যান অ্যাক্টিভ। অর্থাৎ শর্ট টার্ম মেমোরি হচ্ছে এমন এক ধরনের মেমোরি, যেটা আমাদের কি খুব স্মল অ্যামাউন্ট অফ ইনফরমেশন, খুব কম সংখ্যক তথ্য আমাদের মনে রাখতে সাহায্য করে ইন অ্যান অ্যাক্টিভ র্যাপিডলি অ্যাভেলেবল স্টেট ব্রিফ পিরিয়ড। অর্থাৎ আমরা বেসিক্যালি এখানে বেশিক্ষণ ইনফরমেশনটা মনে রাখতে পারি না, ফিউ সেকেন্ড, কিছু সেকেন্ড আমরা মনে রাখতে পারি। 15 থেকে 30 সেকেন্ড সাধারণত, 15 থেকে 30 সেকেন্ড সাধারণত আমরা মনে রাখতে পারি, হ্যাঁ, ম্যাক্সিমাম হলে 1 মিনিট। সাধারণত আমরা 15 থেকে 30 সেকেন্ড পর্যন্ত আমরা এই ইনফরমেশন গুলো মনে রাখতে পারি, ফিউ মিনিট। যেরকম কি ধরো ওটিপি, হ্যাঁ, ওটিপি টোটিপি আমরা সাধারণ ভাবে কি এরকম 15 সেকেন্ড 30 সেকেন্ড এরকম করে দিয়ে দেওয়ার পরই আমরা ভুলে যাই, ঠিক আছে। এই শর্ট টার্ম মেমোরিকে আমাদের এসটিএমও বলা হয়, শর্ট টার্ম মেমোরি, স্বল্পস্থায়ী মেমোরি। তো এই মেমোরি এবারে বলছে, ধরো আমি তোমাকে বললাম 2 4 6, এটা তোমাকে এক ঝলক দেখালাম, তুমি বলে দিতে পারবে কি কি দেখেছো 2 4 6। এই যে শর্ট টার্ম মেমোরি কার কতটা স্ট্রং, এটা স্টেপ স্টেপ ভাবে হয়, জানো তো। ধরো আমি তোমাকে বললাম 2 4 6, এক ঝলক দেখালাম, দিয়ে বন্ধ করে দিলাম, তুমি এক ঝলক দেখে বলছো যে হ্যাঁ 2 4 6 3টে ওয়ার্ড ছিল। তারপরে আমি বললাম 4 8 7 5, হ্যাঁ, এক ঝলক দেখালাম, বন্ধ করে দিলে, ঠিক আছে। এইভাবে টেস্ট করা হয়। এইবারে ধরো আমি তোমাকে এক ঝলক দেখালাম, তুমি 10টা টার্ম মনে রাখতে পেরেছো, 10টা লেটার বা ওয়ার্ড মনে রাখতে পেরেছো, ধরো আরো যোগ করে দিলাম, ঠিক আছে, 5 7, তাহলে বোঝা যাবে যে তোমার শর্ট টার্ম মেমোরি কিন্তু স্ট্রং। কিন্তু সাধারণ ভাবে এই টেস্ট, এই শর্ট টার্ম মেমোরি লিমিট কিরকম সেইটা টেস্ট করার জন্য বিজ্ঞানীরা পরীক্ষা করেছিল। সেখানে বলেছে সাধারণভাবে আমরা 7 +- 2, 7 +- 2 মানে
7 প্লাস মাইনাস 2 মানে 5 থেকে না, অর্থাৎ 5টা থেকে 9টা আইটেম আমরা এক ঝলক দেখে মনে রাখতে পারি। 7 প্লাস মাইনাস 2 আইটেম আমরা এক ঝলক দেখে মনে রাখতে পারি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই শর্ট টাইম মেমোরির ক্ষেত্রে তিনটে বিষয় গুরুত্বপূর্ণ, তিনটে এক্সেপ্ট কিন্তু গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে লিমিট ক্যাপাসিটি। লিমিট ক্যাপাসিটি মানে যেটা বললাম যে কতগুলো আইটেম তুমি একবার দেখে মনে রাখতে পারছো। অনলি অ্যাবাউট 7 আইটেম ক্যান বি স্টোর এট দ্য টাইম। সাধারণত কি হয়, 7টা আইটেম, মানে জেনারেলি দেখা যায় যে 7টা আইটেম পর্যন্ত লোকেরা একবার এক ঝলক দেখে মনে রাখতে পারছে। এবারে কিছু কিছু জনের ক্ষেত্রে সেটা 9টা হয়ে যাচ্ছে, আবার কিছু কিছু জনের ক্ষেত্রে 5টা হচ্ছে। যাদের একটু মেমোরি পাওয়ার কম তাদের 5টা হচ্ছে, যাদের মেমোরি পাওয়ার একটু স্ট্রং তাদের 9টা হচ্ছে। ঠিক আছে, তো এরপর এইটা তাহলে এটাকে কি বলছে, লিমিটেড ক্যাপাসিটি, অর্থাৎ তুমি কতগুলো সংখ্যা একসঙ্গে এক ঝলক দেখে তুমি মনে রাখতে পারছো। লিমিটেড ডিউরেশন, স্টোরেজ ইজ ভেরি ভেগলার এন্ড ইনফরমেশন ক্যান বি লস্ট উইথ ডিস্ট্রাকশন অর পাসেস অফ টাইম। অর্থাৎ শর্ট টার্ম মেমোরির ডিউরেশনটা কি দেখলাম, 15 থেকে 30 সেকেন্ড। এই যে শর্ট টার্ম মেমোরি থেকে আমাদের মাইন্ড অন্যদিকে কনভার্ট হয়ে যাচ্ছে, সেইটা কেন হচ্ছে বলতো? হয় তোমার সময়, যদি ধরো তুমি কনসেন্ট্রেশন দিয়ে রাখলে যে আমি এটা মনে রাখবো, তুমি দেখবে 30 সেকেন্ড পরে শর্ট টার্ম মেমোরি যদি হয় 15 থেকে 30 সেকেন্ডের পর ভুলে যাচ্ছ। আবার দেখা গেল তুমি ডিস্ট্রাকশন, ধরো ওটিপিটা ফোনে দিয়ে দেওয়ার পর প্রসেস করে পেমেন্টে টাকা কেটে গেছে, এইটা দেখছো তুমি, তাহলে ডিস্ট্রাকশন হয়ে গেছে, তোমার মাইন্ড এক জায়গা থেকে আরেকটা জায়গায় কনভার্ট হয়ে গেছে, তখন কিন্তু তুমি ওই জায়গাটা ভুলে যাচ্ছ। তো লিমিটেড ডিউরেশন, এই ডিউরেশনটা আমাদের শর্ট টার্ম মেমোরিতে কতক্ষণ ডিউরেশন থাকে, অ্যাটেনশন থাকে 15 থেকে সাধারণত 30 সেকেন্ড। এবং এনকোডিং, এনকোডিংটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে, শর্ট টার্ম মেমোরির ক্ষেত্রে। তো এরপরে টাইপস অফ শর্ট টার্ম মেমোরি, একই রকম ভাবে আমরা যে 5টা সেন্স অর্গানের উপর বেস করে যে মেমোরি গুলোর কথা বললাম, এগুলোও কিন্তু বেসিক্যালি একই রকম ভাবে। এইটা হচ্ছে দেখো, সেন্স অর্গানের উপর বেস করে যখন আমরা ভাগ করছি তখন তার নাম হচ্ছে এচোইক মেমোরি, হেপটিক মেমোরি, গেস্টুলারি মেমোরি, আইকনিক মেমোরি এবং অলফ্যাক্টরি মেমোরি। যখন আমরা শর্ট টার্ম মেমোরির উপর টাইপ গুলো দেখবো, তার টাইপ হচ্ছে এখানে হচ্ছে অ্যাকোয়াটিক মেমোরি। অ্যাকোয়াটিক মেমোরি কি, রিকলেকশন অফ সাউন্ড, পার্টিকুলারলি ব্রিফ স্টোরেজ অফ দ্য সাউন্ড আওয়ার কগনিটিভ সিস্টেম। আমার কগনিটিভ সিস্টেমে যখন কোনো সাউন্ডকে, কোনো শব্দকে মনে করার চেষ্টা করছি, কোনো সাউন্ডকে, কোনো ভয়েসকে, কোনো মিউজিককে মনে করার চেষ্টা করছি, এবং মিউজিকটা আমাদের শর্ট টার্মে আছে, তখন তাকে আমরা বলছি কি, অ্যাকুইস্টিক মেমোরি। ভিজুয়াল মেমোরি, নামটা থেকে বুঝতে পারছো যে আমি কোনো কিছু দেখছি, কোনো কিছু ভিজুয়াল স্টিমুলাস, চোখে দেখছি কোনো শেপ, কোনো ইমেজ, কোনো কালার, যখন আমরা দেখছি সেটা যখন আমরা আমার কগনিটিভ সিস্টেমকে করছে, রিকল করছে, বা আমার কগনিটিভ সিস্টেম মনে করার চেষ্টা করছে, তখন সেটাকে বলা আছে ভিজুয়াল মেমোরি। এছাড়াও দেখবে তুমি একটা জায়গায় হয়তো অনেকদিন পরে গেছো, হ্যাঁ, কোনো একটা জায়গায়, সেই জায়গায় দেখবে তুমি রিকল করতে পারছো এই জায়গাটা তো, বা ভুলে গেছিলে সেই জায়গাটা, এটা ভুলে গেছিলে, তারপরে দেখছো, ধরো তুমি ভুলে গেছিলে কিন্তু তুমি জায়গাটায় গিয়েই চিনতে পেরে গেলে, দেখতে পেয়ে বুঝতে পেরে গেলে যে এই জায়গাটা তো আমি আগে এসেছিলাম। এইটাকে বলে স্পেশিয়াল মেমোরি। ইন্টেলিজেন্স যখন পড়বো এই টাইপস গুলো আবার আসবে। স্পেশিয়াল মেমোরি মানে হচ্ছে স্থান চিনে রাখার ক্ষমতা। যেমন দেখবে স্থান চিনতে পারে, ধরো তোমাকে একটা নতুন জায়গায় যে পাঠানো হলো, সেখানে দেখবে নতুন জায়গায় গিয়ে তুমি পূর্ব পশ্চিম এই দিকগুলোই খুঁজে পাচ্ছ না, পূর্ব পশ্চিম দিকগুলোই খুঁজে পাচ্ছ না, হয় না এরকম? কার কার সঙ্গে হয় এটা? এরকম কেউ আছো যাদের সঙ্গে এই কাজটা হয়? হ্যাঁ স্যার, হয়। একদম একদম, এটা মানে এই আমার সঙ্গে হয় এটা, যাদের এইটা হয় তাদের হচ্ছে স্পেশাল মেমোরি বা স্পেশাল ইন্টেলিজেন্স, স্থান চিনে রাখার ক্ষমতা, এইটা কিন্তু একটু কম হয়। ঠিক আছে, একই রকম হচ্ছে টেকটাইল মেমোরি। টেকটাইল মেমোরি মানে, স্যার হ্যাঁ বলো। স্থান আর দিকের মধ্যে স্যার উদাহরণটা ঠিকঠাক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হচ্ছে না আমার, একটু একটু দেখুন। হম, মানে স্পেশাল তো, হ্যাঁ, মানে ওই স্থান মানে দিক, মানে স্থান, জায়গা, লোকেশন, লেআউট, এগুলো সবই হচ্ছে স্পেশাল। কোনো কিছু স্থান, দিক নির্দেশ, স্থান, জায়গা চিনে নেওয়া। আমি যদি বলি কলকাতা কোন দিকে, আঙ্গুল দিয়ে দেখাতে পারবে? অনেকেই দেখবে ঠিক দিকে দেখাতে পারবে না, যে তুমি যেখানে বসে আছো সেখান থেকে কলকাতা কোন দিকে দেখাতে পারবে না। মানে এই লোকেশন, মানে লোকেশনটা ডাইরেকশন করতে পারে না ঠিকঠাক করে, স্থানে করতে পারে না। ঠিক আছে, এগুলো সবই স্পেশাল ইনফরমেশনের মধ্যে পড়ে। এগুলোকে যখন আমরা রিকল করছি সেটাকে বলা হচ্ছে স্পেশাল মেমোরি। আর হচ্ছে ট্যাকটাইল মেমোরি। ট্যাকটাইল মেমোরি কি, আর কিছুই নয়, জাস্ট এগুলো টাচ, টাচ আর ফিজিক্যাল সেন্সেশন।
টাচ করে যে ইনফরমেশন গুলো পাচ্ছি সেটা হচ্ছে ট্যাক্টাইল মেমোরি। একই রকম ভাবে যখন আমরা স্মেল, কোনো কিছু স্মেল শুনছি, গন্ধ পাচ্ছি, সেইটা মনে করার চেষ্টা করছি, শর্ট টার্মে থাকছে, তখন সেটাকে বলা হচ্ছে অলফ্যাক্টরি মেমোরি। আর টেস্ট হচ্ছে গেস্টারি মেমোরি, যেটা আমরা আগে আলোচনা করলাম। তো একই রকম ভাবে শর্ট টার্ম মেমোরিরও সেই 5টি ভাগ, এই টার্ম গুলো একটু মনে রাখবে, গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে বেসিক্যালি যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লং টার্ম মেমোরি। এই লং টার্ম মেমোরি টাইপস গুলো থেকেই সবচেয়ে বেশি প্রশ্ন আসে। এই এক্সপ্লিসিট, নন ইমপ্লিসিট, এপিসোডিক, সিমেন্টিক, প্রসিডিউরালস, ইমোশনাল কন্ডিশন, এই যে টাইপস গুলো হয় লং টার্ম মেমোরি, এই টাইপস গুলো থেকে বেশি প্রশ্ন আসে। তার মানে কিন্তু ওগুলো থেকে আসে না এমনটা নয়, ওগুলো থেকেও আছে। ঠিক আছে, তো লং টার্ম মেমোরি নাম থেকেই বুঝতে পারছো যে এইখানে কি হবে, আমাদের কোনো ইনফরমেশন, কোনো তথ্য দীর্ঘ সময় ধরে মনে থাকবে। ফাইনাল স্টেজ যখন তোমার মেমোরিতে একদম স্টোর হয়ে থাকছে, মানে একদম পুরো একদম গেঁথে গেছে, সেটা আর ভুলছো না, দীর্ঘদিন পর তোমাকে জিজ্ঞেস করার পরও তুমি বলে দিচ্ছ, এইটা হচ্ছে কিন্তু তোমার লং টার্ম মেমোরির মধ্যে চলে গেছে। ঠিক আছে, এই লং টার্ম মেমোরির মাল্টিপল স্টোরেজ মডেল অফ মেমোরির একটা মডেল আছে, সেটা হচ্ছে এটকিনসন এবং স্টিফেনের দেওয়া মডেল, যেটা আমরা শেষে আলোচনা করব। তো সেখানে দেখানো হচ্ছে, সেখানে আর কিছু না, যে ইনফরমেশন কিভাবে সেন্সরি মেমোরি থেকে শর্ট টার্ম মেমোরি হয়ে লং টার্ম মেমোরিতে পৌঁছায়। এই যে স্টেপটা, এটাকেই এটকিনসন এবং স্টিফেন এরা তাদের তথ্যের মধ্যে উপস্থাপন করেছে। তাহলে লং টার্ম মেমোরি হচ্ছে এমন একটা ক্যাপাসিটি যেটা হচ্ছে কুড বি লং টার্ম, এটা গুরুত্বপূর্ণ, এই জায়গা থেকে প্রশ্ন আসে। লং টার্ম মেমোরি কি আনলিমিটেড স্টোরেজ করতে পারে। আমাদের তো মানে সাধারণভাবে আমরা বলি না, মানে আমাদের ব্রেন হচ্ছে, মানে আমাদের ব্রেনে যে নার্ভাস সিস্টেম না, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, ইউনিভার্সের মতোই পুরো সবকিছু, পুরো সেই গ্যালাক্সি এতে যেরকম না সেই রকম। মানে এখানে কোনো তোমার কত যে স্টোর হতে পারে, মানে আমরা আমাদের ব্রেনের ধরো বলছি যে সায়েন্টিস্টরা, আইনস্টাইনরা তাদের ব্রেনের 5%ও ইউজ করতে পারেনি, 10%ও ইউজ করতে পারেনি, আর আমরা তো তাহলে কি পার্সেন্টও, মানে কত যে 0.00001% ইউজ করতে পারেনি। তো মেমোরির কিন্তু বা ব্রেনের কিন্তু প্রচুর ক্যাপাসিটি, ঠিক আছে, মেমোরির কিন্তু প্রচুর ক্যাপাসিটি। ঠিক আছে, এই জন্য এখানে বলা হচ্ছে লং টার্ম মেমোরি ক্যাপাসিটি শুড বি আনলিমিটেড। ঠিক আছে, the main constant or recall being accessible rather than availability। ঠিক আছে, আমরা লং টার্ম মেমোরিতে কি অনেক কিছু স্টোর করে রাখি এবং আমাদের প্রয়োজনে সেটা মনে করার চেষ্টা করি। ঠিক আছে, লং টার্ম মেমোরিতে আমাদের কিছু কিছু বিষয় লাইফ টাইম মনে থাকে, আর কিছু কিছু বিষয় ফিউ মিনিটস, কিছু মিনিট পর্যন্ত মনে থাকে। ঠিক আছে, ধরো তুমি একটা নোটস মুখস্থ করলে, পরীক্ষায় নোটসটা মুখস্থ করেছো, এক্সাম হলে গিয়ে লিখে দিয়ে এসছো, দেখবে তারপরে ভুলে গেছো। না, এক্সাম হলের পর আসার পরেও তোমার নোটসটা মনে থাকে, খুব কমই থাকে। এরকম ধরো কবিতা বা মুখস্থ করলে সেটা আলাদা বিষয়, কিন্তু আমরা যে নোটস গুলো পড়ি সাধারণত পরীক্ষায় লেখার পর আমরা ভুলে যাই। তো এই যে পরীক্ষায় আমরা লিখে দিয়ে আসছি, এটাও কিন্তু কয়েক মিনিটের ব্যাপার, কয়েক ঘন্টার ব্যাপার। তো সেটা কিন্তু লং টার্ম মেমোরির মধ্যে পড়বে। লং টার্ম মেমোরির কতগুলো প্রধানত দুটো টাইপস হয়, কি একটা হচ্ছে এক্সপ্লিসিট বা ডিক্লারেটিভ মেমোরি, আর একটা ইমপ্লিসিট বা নন ডিক্লারেটিভ মেমোরি। এক্সপ্লিসিট মেমোরির আবার দুটো টাইপ, এপিসোডিক আর সিমেন্টিক। আর নন ডিক্লারেটিভ মেমোরির বা ইমপ্লিসিট মেমোরি দুটো টাইপ, প্রসিডিউরাল আর ইমোশনাল। ঠিক আছে, এই বিষয়গুলো আমরা আলোচনা করব। এইখানে দেখো টাইপস অফ লং টার্ম মেমোরি। প্রথমত হচ্ছে কি, প্রথমত তাহলে আমরা লং টার্ম মেমোরিকে প্রথমত কত দুভাগে ভাগ করছি, ডিক্লারেটিভ এবং নন ডিক্লারেটিভ। ডিক্লারেটিভ মেমোরিকে কি বলছি, এক্সপ্লিসিট। দেখো, দিস ইজ এ স্টোরেজ অফ ফ্যাক্ট, ইভেন্ট এন্ড লোকেশন। ইউ আর অলওয়েজ adding to the storage space and recalling this information when you need it। তো যখন আমরা কোনো ঘটনা, কোনো ইভেন্ট, কোনো লোকেশন যখন আমরা ব্রেনে স্টোর করছি, ঠিক আছে, এবং সেটাকে কি করছি, প্রতিনিয়ত অ্যাড করছি। মানে ধরো আমরা যা কিছু পড়ছি, প্রতিনিয়ত তো নতুন নতুন কিছু শিখছি, নতুন নতুন কিছু আপডেট হচ্ছে, সেইটা আমার ব্রেনে গিয়ে স্টোর হচ্ছে। এটাকে বলা হচ্ছে এক্সপ্লিসিট মেমোরি বা ডিক্লারেটিভ মেমোরি। ঠিক আছে, যখন আমাদের প্রয়োজন হয় তখন আমরা এই ইনফরমেশন গুলোকে রিকল করার চেষ্টা করি, মনে করার চেষ্টা করি। সবসময় মনে থাকে না, তুমি যা পড়েছো সেটা কিন্তু তোমার সবসময় মনে থাকে না, কিন্তু যখন প্রশ্নের অ্যান্সার করছো বা পড়তে বসছো, পরীক্ষা দিচ্ছ, তখনই মনে পড়ছে। ঠিক আছে, এটা বলা হয় ডিক্লারেটিভ মেমোরি বা এক্সপ্লিসিট মেমোরি। আর নন ডিক্লারেটিভ মেমোরি বা ইমপ্লিসিট মেমোরি কি, এইটা হচ্ছে দিস ইজ দ্য স্টোরেজ অফ লার্জ স্কিল, হ্যাবিট অর রিলেশনশিপ। You are not consciously aware of when you are learning this information, but you can recall it anytime। নন ডিক্লারেটিভ বা ইমপ্লিসিট মেমোরি মানে, ধরো এক্সপ্লিসিট মেমোরি মানে কি বলতো, ধরো তুমি যে পড়াশোনা করছো,
পড়াশোনা করছো, নোটস মুখস্থ করছো, এই করছো, স্টোরেজ করছো, ফ্যাক্ট বিভিন্ন কনসেপ্ট ক্লিয়ার করছো, মেমোরির কনসেপ্ট কি, ইন্টেলিজেন্সের কনসেপ্ট কি, লার্নিং কাকে বলে, ফিলোসফি অফ এডুকেশন কি, এগুলো হচ্ছে তোমার ডিক্লারেটিভ মেমোরি বা এক্সপ্লিসিট মেমোরি। এখানে তুমি ঘটনাগুলোকে, ফ্যাক্ট গুলোকে, বিভিন্ন বিষয়গুলোকে শিখছো এবং স্টোর করার চেষ্টা করছো। এগুলো কিন্তু সবসময় তোমাকে লাগছে না। এবং এই ধরো তুমি এবার ধরো পরীক্ষায় লিখবে, তার জন্য কিন্তু তোমাকে এই এক্সপ্লিসিট মেমোরিতে অ্যাক্টিভ ভাবে মেমোরিকে অ্যাক্টিভ করতে হচ্ছে, তবেই মনে পড়বে তোমার, অ্যাক্টিভ করতে হচ্ছে। আর কিছু কিছু কাজ কি আমাদের দৈনন্দিন জীবনের সাথে এত মিশে গেছে যে সেইটা আমাদের যেসব সেসব স্কিল বা হ্যাবিট, কোন স্কিল বা হ্যাবিট যেগুলো আমাদের দৈনন্দিন ভাবে এমন মানে আমাদের মধ্যে এমন হয়ে গেছে, যেটা মানে প্রয়োগ করার জন্য বা যেটা মনে করার জন্য আমাকে কিন্তু কোন রকম সচেতনতা করতে হয় না। যদি আমি তোমাকে তোমার নাম জিজ্ঞেস করি, তুমি তোমার নামটা বলবে, বলো এই নামটা বলার জন্য কি তোমার ব্রেনে প্রচুর জোর দিতে হয়েছে? মোটেও নয়। আমি যদি বলি বুঝতে পেরেছো কিনা হাত তোলো, হাত তুলছো, তোমাকে হাত তোলার জন্য প্রচুর জোর দিতে হয়েছে ব্রেনে, যে ব্রেন ইনফরমেশন পাঠাচ্ছে এই হাতটা তোল, হাতটা তোল, এরকম এগুলো কিন্তু আমরা ইজিলি করতে পারি। তো নন ডিক্লারেটিভ বা ইমপ্লিসিট মেমোরি হচ্ছে এরকম ধরনের যেসব যেসব স্কিল বা যেসব অভ্যেস আমাদের মধ্যে অভ্যেস হয়ে যায়, ঠিক আছে, যে এইসব অভ্যেস গুলো আমাদের কাজ করার জন্য কোনোই লাগে না। ধরো তুমি ফোন চালাচ্ছ, ফোন ঘাঁটছো, হ্যাঁ, খাওয়ার পর অটোমেটিক হয়তো বা হাত ধুয়ে নিচ্ছ, ব্রাশ করে নিচ্ছ ঘুম থেকে, এগুলো কিন্তু মনে করতে হয় না, এগুলো অটোমেটিক ইমপ্লিসিট, এগুলো তোমার মধ্যে হ্যাবিট হয়ে গেছে, ঠিক আছে, স্কিল পরিণত হয়ে গেছে, এগুলো অটোমেটিক তুমি করতে পারছো, ঠিক আছে। এই যে ডিক্লারেটিভ মেমোরি বললাম বা এক্সপ্লিসিট মেমোরি, তাহলে মানে এক্সপ্লিসিট মেমোরিকে তাহলে আমরা কি বলতে পারি? অ্যাক্টিভ মেমোরি। আর ইমপ্লিসিট মেমোরিকে আমরা কি বলতে পারি? প্যাসিভ মেমোরি। তাই তো বলতে পারি তো? এইবারে দেখো, এই যে আমরা হ্যাঁ, এই যে আমরা দেয়ার আর টু সাব টাইপস অফ ডিক্লারেটিভ মেমোরি। এই যে ডিক্লারেটিভ মেমোরি বা এক্সপ্লিসিট মেমোরি বললাম, এর দুটো ভাগ হয়, সাধারণত দুটো টাইপস হয়। এটা হচ্ছে সিমেন্টিক আর হচ্ছে এপিসোডিক মেমোরি। সিমেন্টিক মানে কি? লার্নস ইনফরমেশন অ্যাবাউট ইউর ইনফরমেশন। সিমেন্টিক মানে হচ্ছে ভাষাগত, ঠিক আছে, আমরা যা কিছু ইনফরমেশন শিখছি, ইনফরমেশন লাভ করছি, এই পড়ে লাভ করি, যে ধরো এখন তুমি নোটস পড়ছো বা কোনো একটা গল্প পড়ছো, উপন্যাস পড়ছো, এখান থেকে কিন্তু তোমার সিমেন্টিক মেমোরি হচ্ছে, ঠিক আছে। আর এপিসোডিক মেমোরি মানে কি? এপিসোডিক, ও সবাই তো ওয়েব সিরিজ দেখো, তাই না? ওয়েব সিরিজ দেখো, সিরিয়াল দেখো। এই এপিসোডিক মেমোরি হচ্ছে স্টেপ বাই স্টেপ, এপিসোড এপিসোড অনুযায়ী তুমি কিন্তু মনে রাখছো। এপিসোডিক মেমোরি হচ্ছে, এটাকে অটোবায়োগ্রাফিক্যাল মেমোরি বলা হচ্ছে, লার্ন ইনফরমেশন অ্যাবাউট ইউর লাইফ ইভেন্ট অর এক্সপিরিয়েন্স। তুমি হয়তো তোমার জীবনের জীবনের কি ঘটনাগুলো ঘটে চলেছে, জীবনটা তোমার কিভাবে এগোচ্ছে, তোমাকে যদি বলা হয় যে তোমার ছোট থেকে এত বড় হয়ে গেলে তোমার কি কি অভিজ্ঞতা হয়েছে সেগুলো বলো, তুমি ছোট থেকে এপিসোড ভাগ করে করে বলবে, ঠিক আছে। বা কোনো ঘটনা ঘটেছে, তুমি দেখলে ঘটনা কি, তুমি স্টেপ বাই স্টেপ ঘটনাটা কি হয়েছে সেটা বলবে। তো এপিসোডিক মেমোরি মানে হচ্ছে কি এরকম স্টেপ বাই স্টেপ ইনফরমেশন, বেসিক্যালি নিজের জীবন সম্পর্কে হতে পারে। আর সিমেন্টিক মেমোরি হচ্ছে আমরা কি আমাদের এনভায়রনমেন্ট সম্পর্কে, পরিবেশ সম্পর্কে, সমাজ সম্পর্কে, রাজনীতি সম্পর্কে যে জ্ঞান লাভ করছি সেটা হচ্ছে সিমেন্টিক মেমোরির মধ্যে যাচ্ছে, ঠিক আছে। এইবারে নন ডিক্লারেটিভ যে মেমোরি বা ইমপ্লিসিট মেমোরি, এর মধ্যে কিন্তু স্কিল এবং হ্যাবিট যুক্ত থাকে। এর চারটে সাবটাইপ। কটা? নন ডিক্লারেটিভ মেমোরি বা ইমপ্লিসিট মেমোরিকে কটা ভাগে ভাগ করছি আমরা? চারটে ভাগে। একটা হচ্ছে প্রসিডিউরাল মেমোরি। প্রসিডিউরাল মেমোরি মানে পদ্ধতিগত মেমোরি, অর্থাৎ ধরো তুমি বাইক চালাতে জানো, বা তুমি কম্পিউটার চালাতে জানো, কম্পিউটার চালানো, বাইক চালানো, এগুলো কি একটা পদ্ধতি মেনে হয়তো? গাড়ি চালানো, এগুলো তো একটা পদ্ধতি মেনে, হয়তো প্রসিডিওর বা পদ্ধতি মেনে, ঠিক আছে। ধরো বাইক চালাতে গেলে তোমাকে প্রথমে স্টার্ট করতে হবে, ক্লাস ধরতে হবে, গিয়ার চেঞ্জ করতে হবে, ক্লাচ ছাড়তে হবে, এক্সেলটার বাড়াতে হবে, এটা স্টেপ বাই স্টেপ হয়। এই প্রসিডিওরাল মেমোরি হচ্ছে দিস ইজ দ্য ইনফরমেশন নিডেড টু হেল্প ইউর পারফর্ম টাস্ক। অর্থাৎ এই প্রসিডিওরাল মেমোরি কি করে? তোমাকে কাজ করতে, পারফরমেন্স করতে সাহায্য করে। অর্থাৎ এখানে ব্রেনের সঙ্গে, হেডের সঙ্গে কি যোগ হচ্ছে? হ্যান্ড যোগ হচ্ছে। তাহলে সিমেন্টিক মেমোরি বা এপিসোডিক মেমোরি এখানে কি কাজ করছিল? শুধু ব্রেন কাজ করছিল তো? হেড কাজ করছিল তো? মাথা কাজ করছিল তো? প্রসিডিউরাল মেমোরি হচ্ছে পারফরমেন্সটা। তুমি যখন কোনো হাতে কলমে কাজ করছো, অর্থাৎ তোমার ব্রেন এবং হ্যান্ড কোঅর্ডিনেট করছে, তবেই তুমি কিন্তু এটা করতে পারবে, ঠিক আছে। তোমাকে ব্রেন বলে দিচ্ছে যে এইবারে তুমি ডান দিকে যাও, এবারে বাম দিকে যাও, এই এদিক থেকে সরে এসো,
ব্রেন যেরকম ইনস্ট্রাকশন দিচ্ছে তোমার হাত সেভাবে এ করছে। প্রসিডিউরাল মেমোরিতে কিন্তু এভাবে যখন আমরা স্কিল হবে, পারফরমেন্স হবে, তখন হেড এবং হ্যান্ড কোঅর্ডিনেট থাকা দরকার। ইটস কম্বিনেশন অফ এক্সিকিউটিং স্কিল লাইক প্ল্যানিং, প্রবলেম সলভিং, মোটর স্কিল মানে মাসেল মুভমেন্ট, মানে আমাদের অঙ্গ সঞ্চালনগত যে দক্ষতাগুলো, এগুলো সব হচ্ছে প্রসিডিউরাল মেমোরির মধ্যে পড়ে। প্রাইমিং অর পারসেপচুয়াল মেমোরি, এই প্রাইমিংটা গুরুত্বপূর্ণ, এই জায়গা থেকে প্রশ্ন আসে। প্রাইমিং এন্ড পারসেপচুয়াল মেমোরি, ইউ ক্যান ডিলেট সামথিং ইউ প্রিভিয়াসলি হ্যাড এক্সপোজার অন ইউর মেমোরি টু হেল্প ইউর প্রসেস টু লার্ন নিউ ইনফরমেশন। অর্থাৎ তোমরা এখন যখন মেমোরি ক্লাস করছো, হ্যাঁ, মেমোরি সম্পর্কে, ফর্মকিয়া সম্পর্কে পড়ছো, মানে শুনছো, এখন তোমরা তো আগে গ্রাজুয়েশনে বা 11-12 এগুলো তো পড়ে এসছো, কিন্তু দেখো মানে এগুলো কিছু কিছু মাথায় ছিল, এখন কিছু কিছু মনে পড়ছে যে হ্যাঁ এগুলো তো আগে আগে পড়েছিলাম, একটু একটু করে মনে পড়ছে। তো প্রাইমিং হচ্ছে আমরা অতীতে, এখন দেখবে মানে অতীতে যা শিখেছো সেটা কিন্তু তোমার এখন হেল্প করছে, এখন প্রাইমিং করছে। মানে যখন আমাদের কোনো অতীত অভিজ্ঞতা বা প্রিভিয়াস কোনো, আমরা আগে কিছু শিখেছি এবং তারপরে যখন সেটা নতুন কিছু শিখতে সাহায্য করছে, ধরো আমরা আগে মেমোরি সম্পর্কে জেনেছি, টাইপস গুলো সম্পর্কে পড়েছি, এখন আবার নতুন করে শিখছি, ইন ডিটেলসে শিখছি, ডেপথে শিখছি, সেখানে আমাকে হেল্প করছে। এইটা হচ্ছে প্রাইমিং বা পারসেপচুয়াল মেমোরি। প্রাইমিং এই টার্মটা মনে রাখবে, এই জায়গা থেকে প্রশ্ন আসে। এরপর আছে অ্যাসোসিয়েটিভ লার্নিং, ক্লাসিক্যাল কন্ডিশনিং থিওরির মধ্যে যায়, নন অ্যাসোসিয়েটিভ লার্নিং, এই দুটো আমরা যাচ্ছি না, এগুলো আমরা লার্নিং এর পোর্শনে আলোচনা করব। ঠিক আছে, তাহলে প্রাইমিং বোঝা গেল, প্রসিডিউরাল মেমোরি, অটোগ্রাফি ওটা হ্যাঁ আচ্ছা, অটোবায়োগ্রাফিক মেমোরি মানে জাস্ট এইটা থেকে মনে রাখো, এটা হচ্ছে, এটাকে মানে এপিসোডিক মেমোরিকে অটোবায়োগ্রাফিক্যাল মেমোরি বলা হচ্ছে। ঠিক আছে, এপিসোডিক মেমোরি মানে কি, আমরা যেরকম সে ওয়েব সিরিজ দেখি না, হ্যাঁ, 1 নম্বর এপিসোড, 2 নম্বর এপিসোড, স্টেপ বাই স্টেপ সব সাজানো থাকে। এপিসোডিক মেমোরি হচ্ছে আমরা যখন কোনো ঘটনা ঘটে, ধরো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি দেখলে অ্যাক্সিডেন্টটা তুমি এবারে মনে রেখেছো, তুমি অন্য জায়গায় বলছো, অন্য লোককে বলছো, বা বাড়ি গিয়ে বলছো, বাড়ি ফিরে বলছো। বলছো মানে কি, তুমি তো মনে করছো, মনে করেই তো বলছো, তোমার মেমোরি তো স্টোর হয়ে আছে। তুমি কি করছে, এপিসোডিক ভাবে বলছো, স্টেপ বাই স্টেপ বলছো, যে আমি প্রথমে ওখানটা গেলাম, গিয়ে দেখলাম একটা বাস এদিক থেকে এলো, ওদিক থেকে এলো, এর ডান দিকে যাওয়ার কথা ছিল, মেরে দিল, তারপরে এভাবে হলো, এভাবে স্টেপ বাই স্টেপ বলছো, এই যে বলা এপিসোডিক মেমোরি। এবার আমাদের যে জীবন, আমাদের লাইফ, এগুলো সম্পর্কেও কিন্তু আমরা এভাবেই বলি, এপিসোড ওয়াইজ, এই জন্য এটাকে অটোবায়োগ্রাফিক্যাল মেমোরিও বলা হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল বিষয়টা না? এবারে এই জায়গাগুলো আছে সিমেন্টিক মেমোরি, এগুলো পরে আলোচনা করব। যে অ্যাসোসিয়েটিভ লার্নিং মেমোরি, এইটা দেখো, অ্যাসোসিয়েটিভ লার্নিং মেমোরি আমাদের কোথায়, অ্যামিগডালা এবং সেরেব্রোরান, এই যে আমাদের মানে ব্রেনের যে এই পোর্শন গুলো আছে, ব্রেনের এই জায়গাগুলো আছে, সেই জায়গাগুলো থেকে আমাদের এটা কন্ট্রোল হয়। ডিক্লারেটিভ মেমোরি হচ্ছে হিপোক্যাম্পাস থেকেই হয়, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে, যেটা কিন্তু এ করে রাখো, একটু স্ক্রিনশট নিয়ে রাখো, দেখবে। ঠিক আছে, এই জায়গা থেকে প্রশ্ন আসে, এবং যখন আমরা ডিটেলসে যাবো তখন আলোচনা করবো ক্লাস। ঠিক আছে, এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে প্রচুর, যে আমাদের ব্রেনের কোন মানে কোন মেমোরি ব্রেনের কোন জায়গা থেকে কাজ করে, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ। এরপরে দেখো স্টেজেস অফ মেমোরি, যেটা আমরা অলরেডি আলোচনা করলাম। আমাদের মেমোরি সাধারণত 3টে স্টেজ, এনকোডিং, স্টোরেজ এবং রিট্রাইভাল। স্টেজেস অফ মেমোরি কি, 3টে স্টেজ মেমোরির, এনকোডিং, স্টোরেজ এবং রিট্রাইভাল। এনকোডিং কি, এনকোডিং ইজ এ ট্রান্সলেটিং সেন্সরি ইনফরমেশন ইনটু এ ফর্ম ইন হুইচ দ্যাট ক্যান বি স্টোর। অর্থাৎ এনকোডিং মানে কি, আমি যে সেন্সরি ইনফরমেশন গুলো তোমাকে দিচ্ছি, মানে দেখো তুমি পিপিটি দেখে, মানে ভিজুয়ালি এবং শুনে যে ইনফরমেশন গুলো তুমি পাচ্ছ, সেই ইনফরমেশন গুলো তুমি স্টোর করার জন্য তুমি কি করছো, তুমি নিজের মতো করে এনকোডিং করছো। ঠিক আছে, তুমি দেখো এনকোডিং কিরকম ভালো, এটা এইভাবে আমরা করি, এভাবে এনকোডিং করি। দেখো, এটা আমি যদি তোমাকে এই পোর্শনটা যদি না রাখতাম, এই ইমেজটা যদি না রাখতাম, যদি এই লেখাটা রাখতাম, তাহলে এইটা পড়ানোর পর তুমি এইটাই শিখতে, যে স্টেজেস অফ মেমোরি কি, এনকোডিং, স্টোরেজ এবং রিট্রাই, এই 3টে বিষয়, 3টে স্টেপ থাকে। এইখানে তোমাকে ডিটেলস আছে, আমি তোমাকে অনেক কথা বলছি, তোমার কাছে কিন্তু মূল বিষয়গুলোকে তুমি এনকোড করছো, ব্রেনে নেওয়ার চেষ্টা করছো, মূল বিষয়গুলো কোনটা, মূল টার্মগুলো কোনটা, কি টার্মগুলো কোনটা, দিয়ে সেইটাকে তুমি এনকোডিং করার চেষ্টা করছো। তো এনকোডিং হচ্ছে কি, এই যে আমি যে বললাম, যে আমি একরকম করে সবাইকে বলছি একই রকম ভাবে, কিন্তু সবাই নিজেদের মতো করে এনকোড করছো, যাতে তোমাদের কি
স্টোর করতে সুবিধা হয়, নিজের মতো করে ব্রেনে বা মনে রাখতে সুবিধা হয়। ভিজুয়াল কোডিং এনাবল ইনফরমেশন টু বি স্টোর অ্যাজ পিকচার। তোমাকে যখন ভিজুয়াল কোডিং দেওয়া হচ্ছে, তুমি যখন কোনো কিছু দেখছো, তুমি তখন কিভাবে স্টোর করছো বলো তো? ছবির মতো করে মনে রাখার চেষ্টা করছো। এইটাকে তুমি ছবির মতো করে মনে রাখার চেষ্টা করছো। অ্যাক্টিভ কোডিং মানে যেটা আমরা হিয়ারিং এর মাধ্যমে আছে, তখন তুমি সেটাকে শোনার মধ্যে দিয়ে, ধরো তুমি গান শুনছো, গানকে তো আর ছবির মতো করে মনে রাখবে না। ধরো তুমি গান মুখস্থ করছো বা গান শেখার চেষ্টা করছো, সেটাকে কি তুমি ছবির মতো করে মুখে মনে রাখবে? মোটেও নয়। সেটা তুমি কি করে মনে রাখার কথা? সাউন্ডটাকে মনে রাখার চেষ্টা করবে, তাই তো? আর মানে সিনেমাগুলোকে, কোনো সিনেমা দেখলে, কোনো ভিডিও দেখলে ভিজুয়াল, সেটা হচ্ছে ছবি আকারে মনে রাখবে। এবং যখন কোনো লেখা পড়ছো, যখন কোনো বই পড়ছো, নোটস পড়ছো, সিমেন্টিক কোর্স, সেইটা তুমি কিভাবে স্টোর করবে বলতো? মিনিং, অর্থাৎ কি বলতে চাইছে, মিনিংটা কি, অর্থটা কি, সেইটা সেই রকম ভাবে মনে রাখার চেষ্টা করবে। তো এই আমরা এনকোডিং তাহলে কেন করি? হুম, এনকোডিং কেন করি? ইনফরমেশনটাকে স্টোর করবার জন্য। একদম, যাতে আমরা ইনফরমেশনটাকে সহজে স্টোর করতে পারি। তুমি তো তোমার ব্রেন তো চাইলে তুমি সব এই ইনফরমেশন টোটালটা তো তুমি স্টোর করতে পারবে না। তো ইনফরমেশনটাকে যাতে আমরা সহজে স্টোর করতে পারি, সেইটার জন্য আমরা কিন্তু কোডিংটা করি। ঠিক আছে? এই যে এনকোডিং, স্টোরেজ এবং রিট্রাইভ, এটা শুধু এই মেমোরিটা শুধু আমাদের হিউম্যান ব্রেন এরকম ভাবে কাজ করে এরকমটা নয়। কম্পিউটার ব্রেন, র্যাম রম, এগুলো কিন্তু একই প্রসেসেই কাজ করে। ঠিক আছে? এরপরে স্টোরেজ, দ্বিতীয় স্টেপ হচ্ছে স্টোরেজ। স্টোরেজ কি? স্টোরেজ ইজ এ মেইনটেনেন্স অফ এনকোডেড ইনফরমেশন ওভার এ টাইম। অর্থাৎ দীর্ঘ, আমি যে এনকোডেড ইনফরমেশন গুলো, সেটা পিকচার আকারে হতে পারে, সাউন্ড আকারে হতে পারে, মিনিং আকারে হতে পারে, এগুলো যে আমি ইনফরমেশন গুলোকে এনকোড করে আমি যত দীর্ঘ সময় মনের মধ্যে রাখছি, মেনটেন করছি, মনের মধ্যে জমিয়ে রাখছি, এইটাকে বলা হচ্ছে স্টোরেজ। স্টোরেজ মানে কি? স্টোর করা বলি না আমরা। ধরো তুমি তোমার বাড়িতে কোনো জায়গায় তোমার সব জিনিসপত্র গিয়ে স্টোর করে দিলে একটা রুমে, বা আলমারিতে গিয়ে সব জামা কাপড় স্টোর করে দিলে, তাহলে স্টোর কি করে? সে দীর্ঘ সময় ধরে সেটাকে মেনটেন করে রাখে, গুছিয়ে রাখে। স্টোর ইজ অ্যাচিভ থ্রু টু টাইপস অফ রিহার্সাল। আমাদের স্টোরেজ বা আমাদের মেমোরিতে ইনফরমেশন গুলো স্টোরেজ হয় কিভাবে বলতো? বেশি আমরা কোন জিনিসগুলো মনে রাখতে পারি? যেগুলো আমরা বেশি রিহার্সাল করি। ঠিক আছে? মেনটেন এন্ড রিহার্সাল ইউজেস রিপিটেশনস টু এইড স্টোরেজ। অর্থাৎ দেখবে তুমি হয়তো কোনো নোটস, ধরো পরীক্ষার সময় আমরা কি সব রিহার্সাল করি, হ্যাঁ, রিপিট করি, আবার মানে যেগুলো ভুলে গেছিলাম সেগুলো একটু ঝালিয়ে নিই। ঠিক আছে? তারপরে এইটা হচ্ছে মেনটেন এন্ড রিহার্সাল। মানে ধরো আমি দীর্ঘদিন না পড়ি, তোমাকে যদি দীর্ঘদিন না পড়ো তাহলে তো ভুলে যাবে। তুমি কি করলে? আবার একবার সবগুলো চোখ বুলিয়ে নিলে। এটা হচ্ছে রিহার্সাল। আর হচ্ছে এলাবোরেটিভ রিহার্সাল, এটা গুরুত্বপূর্ণ। মেইনটেনেন্স রিহার্সাল মানে কি? যেটা জানা আছে, যেটা আছে সেইটা যাতে না ভুলি, তার জন্য আমি কি করছি? মেইনটেনেন্স রিহার্সাল করছি। রিহার্সালের দুটো টাইপ, সেটা হচ্ছে মেইনটেনেন্স রিহার্সাল আর হচ্ছে এলাবোরেটিভ রিহার্সাল। মেইনটেনেন্স মানে কি? আমি যা কিছু শিখেছি সেটা যাতে না ভুলি, তাহলে সেগুলি আমি রিপিট করে নিচ্ছি, আরেকবার মনে করে নিচ্ছি। আর এলাবোরেটিভ রিহার্সাল মানে আমি যা কিছু শিখেছিলাম তো সেটা থাকবে, সেটা তো আমি মনে রাখবো, তার সঙ্গে নতুন কি আবার কি অ্যাড করলাম, আরো কিছু এক্সট্রা শিখলাম কিনা, সেইটাকে আমি অ্যাড করছি, সেটা হচ্ছে এলাবোরেটিভ রিহার্সাল। এলাবোরেটিভ রিহার্সাল ইজ জেনারেলি মোর সিকিউর দ্যান মেইনটেনেন্স রিহার্সাল। মেইনটেনেন্স রিহার্সালের থেকে এলাবোরেটিভ রিহার্সালটা বেশি বেটার, বেশি সিকিউর। ঠিক আছে? কারণ তুমি আরো এলাবোরেট করে বিস্তৃত করে, মানে ধরো আমরা কোনো বিষয়, যদি তোমাকে ডেফিনেশন মনে রাখতে বলা হয়, ডেফিনেশন মনে রাখতে পারো? তাহলে তোমাকে মুখস্থ করতে হবে এবং ডেফিনেশন তুমি ভুলে যাও। কিন্তু তোমাকে যদি আমি সহজ ভাষায়, ধরো আমি যদি মেমোরি বললাম যে অমুক বিজ্ঞানী এই ডেফিনেশনটা দিয়েছে, ওই ডেফিনেশন তুমি কিন্তু ভুলে যাবে, বেশি দিন মনে রাখতে পারবে না। কিন্তু মেমোরি কি? মেমোরি হচ্ছে এমন একটা প্রক্রিয়া যার সাহায্যে আমরা কোনো কিছু ইনফরমেশন বা তথ্যকে প্রথমে এনকোড করে আমাদের মধ্যে স্টোর করি, স্টোর করার পর সেটা প্রয়োজন অনুযায়ী আমরা রিট্রাইভ করি বা উপস্থাপন করার চেষ্টা করি। এটা কিন্তু তুমি এই যে এলাবোরেটিভ রিহার্সাল করলে, নিজের মতো করে বুঝলে, গিভিং মিনিং দিলে, একটা অর্থপূর্ণ ভাবে বোঝার চেষ্টা করলে, নতুন কোনো ইনফরমেশন অ্যাড করলে, তখন সেটাকে বলা হচ্ছে এলাবোরেটিভ রিহার্সাল। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং রিট্রাইভাল হচ্ছে লোকেটিং স্টোরেজ ইনফরমেশন এন্ড রিটার্নিং ইনটু কনসিয়াস থট। অর্থাৎ যখন আমার এই স্টোরেজে যে ইনফরমেশন গুলো আছে, তথ্যগুলো আছে, যেগুলো যখন আমার সচেতন মনে আসছে, অর্থাৎ যেটাকে আমরা বলছি মনে করতে পারছি,
তখন সেটাকে বলেছে কি, সেই প্রসেসটাকে বলা হচ্ছে রিট্রাইভাল। অর্থাৎ স্টোরেজ আমার ব্রেনে যেখানে বা মেমোরি যেখানে স্টোর হয়ে আছে, সেটা যখন আমার সেই জায়গা থেকে আমি যখন ব্রেনের এতে নিয়ে আসতে পারছি, কনসিয়াস থটে নিয়ে আসতে পারছি, সেটাকে বলা হচ্ছে রিট্রাইভাল। ঠিক আছে, এই রিট্রাইভালের ক্ষেত্রে কনটেক্সট ডিপেন্ডেন্স। আমি যদি এক্ষুনি দেখবে নোটস যখন মুখস্থ করো পরীক্ষার সময়, তখন যদি তোমাকে বলা হয় যে এই ধরো আমি, তারপরে তুমি নোটস মুখস্থ করেছো, তারপরে তুমি কোথাও বেরিয়েছো রাস্তায়, আমি যদি বলি যে এই তুই যে আজকে নোটসটা মুখস্থ করেছিস সেটা বলতো, তুমি বলতে পারবে ওখানটায়? বলতে পারবে না। কিন্তু কিন্তু তোমাকে যখন তুমি যখন এক্সাম হলে চলে যাবে, পরীক্ষার প্রশ্ন হাতে পেয়ে যাবে, তখন দেখবে তোমার সেগুলো মনে পড়ে যাচ্ছে। তো কনটেক্সট, অর্থাৎ তুমি যে প্রেক্ষাপটে যেই কনটেক্সটে যা কিছু যে বিষয়টা মনে করার কথা, সেটাই কিন্তু তোমার ব্রেনে আসবে, এবং ব্রেন চাইবে যে সেটাই আসুক। কনটেক্সট ডিপেন্ডেন্স কি, রিট্রাইভ মোর রেডিলি হোয়েন দ্য পারসন ইজ এ সিমিলার সিচুয়েশন। অর্থাৎ সেম সিচুয়েশনের মধ্যে পড়লে তখন কিন্তু সে বিষয়টাকে রিট্রাইভ করতে সুবিধা হবে। মানে যেটা বললাম, আমি পড়েছি পরীক্ষার জন্য, তাহলে আমি পরীক্ষার হলে গিয়েই আমার প্রশ্নগুলো মনে পড়বে। খেলার মাঠে আমাকে জিজ্ঞেস করলে আমার পড়ার কথা মনে পড়বে না। আবার পড়ার কথা আমার, আবার যদি আমাকে মানে পরীক্ষার হলে আমাকে পড়ার কথা, খেলার কথা কেউ বলে, সেখানে কিন্তু আমার মনে পড়বে না। অর্থাৎ কনটেক্সট অনুযায়ী যখন তুমি সিমিলার কনটেক্সট পাচ্ছ, এনভায়রনমেন্ট পাচ্ছ, তখন কিন্তু তোমার অটোমেটিক মনে পড়ে যাবে। এবং স্টেট ডিপেন্ডেন্স, স্টেট ডিপেন্ডেন্স কি, সেটা হচ্ছে রিট্রাইভ মোর রেডিলি হোয়েন এ পারসন ইজ ইন সিমিলার ইমোশনাল স্টেট হোয়েন দ্য ইনফরমেশন ইজ লার্ন। অর্থাৎ ধরো তুমি একটা খুব খারাপ অভিজ্ঞতা লাভ করেছো, একটা খুব কষ্ট পেয়েছো, কষ্ট থেকে একটা শিক্ষা লাভ করেছো, দেখবে দিয়ে সেটা ভুলে গেছিলে। আমরা ভুলের সময় না, আমরা ধরো একবার পরীক্ষায় ফেল করে গেলাম, তখন খুব কষ্ট পেলাম, ইমোশনাল হয়ে গেলাম, যে না এরপর থেকে আমি ভালো করে পড়বো, এরপর থেকে আমি ভালো করে পড়বো। তারপরে পরীক্ষার শেষ, আবার 1 বছর পর পরীক্ষা হবে, সব ভুলে গিয়ে আবার সেই আনন্দে আসো, আনন্দে আসো, আনন্দে আসো। তারপরে আবার পরের বছর পরীক্ষা চলে এসছে, এবং আবার পরের বছর পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছো, তখন আবার তোমার মন খারাপ হয়েছে। অর্থাৎ তোমার ইমোশনাল স্টেটটা 1 বছর আগে পরীক্ষার সময় যেরকম ছিল সেই রকমই হয়ে গেছে। তখনই হচ্ছে আমার আগের কথাটা মনে পড়ে গেছে, যে আগের বছর ভেবেছিলাম ভালো করে পড়বো, আগের বছর পরীক্ষা যখন ফেল করেছিলাম, কিন্তু তার মাঝে যে এত সময়, তখন কিন্তু আমার মনে পড়েনি। তো স্টেট ডিপেন্ডেন্স হচ্ছে যখন সেম ইমোশনাল স্টেটমেন্ট, মানে ইমোশনাল সিচুয়েশনটা আগের মতো হবে, তখন ধরো তোমার মানে আমরা ভগবানকে কখন ডাকি, যখন আমাদের কোনো প্রয়োজন হয়, যখন আমরা কষ্টে থাকি, তখন যখন আমরা দুঃখে থাকি, তখন আমরা বলি ভগবান আমাকে রক্ষা করো, ভগবান আমার ভালো করো, এ করো সে করো। কিন্তু যখন আমরা সুখে থাকি, তখন কি আমরা কি ভগবানকে ডাকি? তখন আমরা কি এ করি? তখন কিন্তু আমরা কিছু করছি না। আবার যখন আমার মানে সুখের দিন শেষ হয়ে দুঃখ আসছে, তখন আমরা এ করছি। তো যখন মানে বেসিক্যালি কি, তখনই ভগবানকে মনে পড়ে যখন হচ্ছে স্টেট ডিপেন্ডেন্ট হয়, মানে যখন আমি সেই ইমোশনাল স্টেটমেন্টটা ম্যাচ করে যায়, আবার যখন আমি কষ্ট পাই তখনই। ঠিক আছে, এবং মোড কনকারেন্স ইফেক্ট, এটা পরের ক্লাসে আলোচনা করব। তো বেসিক্যালি এই দুটো গুরুত্বপূর্ণ। তো এনকোডিং, স্টোরেজ এবং রিট্রাইভাল, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং যেটা আমি বললাম সেটা হচ্ছে যে প্রসেস অফ মেমোরি, এটকিনসনের যে স্টেজটা বললাম, স্টেজ অফ মডেল অফ মেমোরি, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এটা আলোচনা করলাম অবশ্যই, যে আমাদের মেমোরিটা কিভাবে স্টোর হয়। প্রথমে কোনো ইনফরমেশন, ধরো আমি যা কিছু শেখালাম সেগুলো হচ্ছে ইনফরমেশন, যা কিছু পড়ছো, যা কিছু এখন শুরু থেকে যা কিছু শিখলে সেটা হচ্ছে ইনফরমেশন। সেই ইনফরমেশন গুলো তুমি কিন্তু সেন্সারি মেমোরি দিয়ে নিচ্ছ। কোন মেমোরি দিয়ে নিচ্ছ? ইনফরমেশন ডাইরেক্ট শর্ট টার্ম মেমোরিতে বা লং টার্ম মেমোরিতে চলে যায় না, ইনফরমেশন সেন্স অর্গান, সেন্স মেমোরিতে যায় প্রথমে। কিরকম? ধরো আইকনিক, এই পিপিটিটা দেখতে পাচ্ছ, সাইট, দৃষ্টি, এই পিপিটিটা দেখতে পাচ্ছ, তাহলে তুমি সেন্সারি মানে ইনফরমেশন প্রথমে কোথায় যাচ্ছে? সেন্সারি মেমোরিতে। আমার কথা শুনতে পাচ্ছ, এচোহিক বা সাউন্ড, সেই মেমোরিতে যাচ্ছে। ঠিক আছে, এইখানে এই সেন্সারি মেমোরি, যে বললাম ডিউরেশন লেস দ্যান 1 সেকেন্ড, এইখানে মেমোরিটা কত সেকেন্ড থাকছে বলতো? 1 সেকেন্ড বা তার কম। এইবারে তুমি অ্যাটেনশন দিচ্ছ, আমি কি বললাম, যখন তুমি সেন্সারি মেমোরির উপর বেশি অ্যাটেনশন দিচ্ছ, তখন সেটা শর্ট টার্ম মেমোরিতে চলে যাচ্ছে। তাহলে ইনফরমেশনটা কি কোথায় এলো? সেন্সারি মেমোরিতে। সেন্সারি মেমোরিতে প্রায় 1 সেকেন্ড বা তার কম থাকছে। তুমি তো এখন বলবে যে আমি তো 1 সেকেন্ডের বেশি থাকছে, বেশি মনে রাখতে পারছো কেন বলো তো? কারণ তোমার এখন অ্যাটেনশন পাওয়ারটা বেশি, এখন তুমি পড়তে বসছো, অ্যাটেনশন দিচ্ছ, এই জন্য সেন্সারি মেমোরিতে 1 সেকেন্ডেরও কম। তো সেটা তুমি বুঝতেই পারছো না, এই স্টেপটা তুমি বুঝতেই পারছো না, কিন্তু ঘটছে।
না দেখলে না শুনলে তুমি কি শিখতে পারবে? পারবে না, মোটেও নয়। তারপরে অ্যাটেনশন দিচ্ছ, অ্যাটেনশন যখন দিচ্ছ তখন সেটা শর্ট টার্ম মেমোরিতে চলে গেল। শর্ট টার্ম মেমোরিও কি, সেও কম সময় পর্যন্ত ধরে রাখছে, লেস দ্যান 30 সেকেন্ড, 30 সেকেন্ডের কম, এটা তাহলে 1 সেকেন্ডের কম, এটা হচ্ছে 30 সেকেন্ডের কম। তারপরে তুমি কি করছো, এইবারে তুমি এলাবোরেটিভ রিহার্সেল করছো। এলাবোরেটিভ রিহার্সেল মানে কি, কেউ বলবে এলাবোরেটিভ রিহার্সেলটা কি? বলবে কেউ? বারবার রিপিটেশন হবে। বারবার রিপিটেশন হবে, কিন্তু রিপিটেশনটা কি বলতো, মিনিংফুল ওয়েতে হবে। এটা এক্সটেনশন, মেইনটেনেন্স রিহার্সাল ছিল। হ্যাঁ, মেনটেনেন্স রিহার্সাল মানে যা আছে সেটাকে তুমি দ্বিতীয়বার রিপিট করছো, আমি যা পড়ালাম রিপিট করছো। আর এলাবোরেটিভ রিহার্সাল মানে আরো বিস্তীর্ণ ভাবে তুমি রিহার্সাল করছো, মনে রাখার জন্য এই শর্ট টার্ম লং টার্মকে মনে রাখার জন্য আরো বিভিন্ন বিষয় যুক্ত করছো। হ্যাঁ, আরো বিষয়গুলোকে যুক্ত করছো যাতে সব সহজে মনে রাখতে পারো। এইটা হচ্ছে এলাবোরেটিভ রিহার্সাল, এটা গুরুত্বপূর্ণ। এবারে এলাবোরেটিভ রিহার্সাল যখন হবে তখন তোমার লং টার্ম মেমোরিতে পার্মানেন্টলি সেটা স্টোরেজ হয়ে থাকবে। হ্যাঁ, ডিউরেশন হচ্ছে আপ টু লাইফ টাইম। কিছু কিছু ইনফরমেশন এমন থাকে, কিছু কিছু তথ্য এমন থাকে, কিছু কিছু অভিজ্ঞতা এমন থাকে যেটা হচ্ছে আমাদের লাইফ টাইম মনে থাকে। তো এইভাবেই কিন্তু আমাদের স্টেপটা হয়, সেটা হচ্ছে স্টেজ মডেল অফ মেমোরি। স্টেজ মডেল অফ মেমোরি এটাকে বলা হয়। মেমোরির মডেলগুলো পরে আরো আলোচনা করবো, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ মেমোরির স্টেজ। ঠিক আছে, তাহলে ইনফরমেশন সেন্সারি মেমোরিতে গেল, সেন্সারি মেমোরির পর আমরা অ্যাটেনশন দিলাম, অ্যাটেনশনের ফলে শর্ট টার্ম মেমোরিতে গেল, শর্ট টার্ম মেমোরির পর আমরা যখন সেটাকে এলাবোরেটিভ রিহার্সাল করছি তারপরে সেটা লং টার্ম মেমোরিতে গিয়ে স্টোর হচ্ছে। এভাবেই আমাদের কিন্তু মেমোরি প্রসেসটা কাজ করে। চলো, পড়া হলো, এবার আমরা এমসিকিউ প্র্যাকটিসে চলে যাব। এখানে সবাই অ্যান্সার গুলো মানে ইয়ে করে দেখবে, মানে ওই চ্যাট বক্সে চ্যাট মেল লিখে পাঠাবে। ঠিক আছে, তো প্রশ্নগুলো অ্যানালাইসিস করলেই বুঝতে পারবে যে কতটা তোমরা শিখতে পেরেছো বা কোন জায়গায় ঘাটতি আছে, বা আমার ক্লাসটা কতটা মানে ঠিকঠাক হলো, মানে পড়াতে পারলাম কিনা সেটা জানার জন্য কিন্তু এমসিকিউ প্র্যাকটিসই গুরুত্বপূর্ণ। আচ্ছা, প্রথমত প্রশ্ন দেখো, ড্যাশ ইজ এ মেমোরি স্টোর উইথ এ chronological loops, visuospatial capture, episodic buffer and central executive। বলছে এখানে সেন্সরি মেমোরি, এপিসোডিক মেমোরি, ওয়ার্কিং মেমোরি এবং ইমপ্লিসিট মেমোরি। বলছে এই মেমোরিগুলোর মধ্যে ফোনোলজিক্যাল লুপস কোথায় থাকে, ভিজুওস্পেশিয়াল ক্যাপচার থাকে মানে দেখতে হয়, চিনতে হয়, এপিসোডিকও থাকে, এপিসোডিক বাফারও থাকে, সেন্ট্রাল এক্সিকিউটিভ থাকে। সেন্ট্রাল এক্সিকিউটিভ মানে কার্যে রূপান্তরিত করতে হয়। এটা কোন মেমোরি হবে বলো? সেন্সারি মেমোরি এ বলছো পিয়ালি, আর যা একটু দেখে বলো, একটু পড়ে মানে এতে করে বলো, মানে একটু ভেবে বলো, এখানে টার্ম গুলো একটু জোর দাও। এক্সিকিউটিভ, সেন্ট্রাল এক্সিকিউটিভ, ভিজিও স্পেশাল ক্যাপচার, এপিসোডিক বাফার। এপিসোডিক বাফার মানে শুধু সেন্সারের মধ্যে পড়বে। chronological লুপ। আবিদুল হচ্ছে ওয়ার্কিং মেমোরি বলছো, কার বেসিসে বললে এটা ওয়ার্কিং মেমোরি? এপিসোডিক মেমোরি বলছে। স্যার এটা লাস্টে যে সেন্ট্রাল এক্সিকিউটিভ বললেন তার বেসিসে বললেন। একদমই তাই। এই কাজ করতে গেলে আমাদের এপিসোডিক বাফার হয়, আমাদের দেখতে হয়, চিহ্নিত করতে হয়, ফেনোলজিক্যাল লুপস থাকে, সমস্ত বিষয়গুলো থাকে। এটা হচ্ছে ওয়ার্কিং মেমোরির মধ্যে হবে। ঠিক আছে, এই শুধু এপিসোডিক বাফার শুধু থাকলে তখন এপিসোডিক মেমোরি হতো। এটা হচ্ছে কিন্তু সেন্ট্রাল এক্সিকিউটিভ। দেখো আমাদের কাজ করতে গেলে কিন্তু আমাদের সব কিছু লাগে। ওয়ার্কিং মেমোরিতে আমাদের সেন্টার মানে সেন্সারি, এপিসোডিক, ইমপ্লিসিট, এক্সপ্লিসিট সবই লাগে। এটা হচ্ছে ওয়ার্কিং মেমোরি। বোঝা গেল? দেখো এই জন্য হ্যাঁ স্যার, লাস্টের এইখানটায় পুরো এক্সিকিউটিভ লাস্টের টার্মটাই অ্যানসারটা চেঞ্জ। লুকিয়ে, হ্যাঁ মানে লুকিয়ে আছে আর কি। তারপরে দেখো তোমাকে এপিসোডিক মেমোরি যদি হতো শুধু এইটা লেখা থাকতো, এর সঙ্গে এগুলো যুক্ত আছে, তাহলে কি করে এপিসোডিক মেমোরি হবে? এটা একটু ভাবতে হবে তোমাদের। ঠিক আছে, ভিজুও স্পেশাল আছে, এ আছে, তাহলে শুধু কি এপিসোডিক মেমোরির মধ্যে হবে? এরপরে দেখো পরের প্রশ্ন, দা স্টোরেজ ক্যাপাসিটি অফ লং টার্ম মেমোরি ইজ। লং টার্ম মানে স্টোরেজ, লং টার্ম মেমোরির স্টোরেজ ক্যাপাসিটি 1 or 2 বিট অফ ইনফরমেশন, 7 বিট প্লাস 1 2, লিমিটেড, এসেনশিয়ালি লিমিটলেস। অ্যান্সার কি হবে লং টার্ম মেমোরি? হ্যাঁ, পিয়ালি ডি বলছো, ডি বলছো, সবাই অ্যান্সার করো, ঠিক হোক বলো, অ্যান্সার করো। শুভ্রা ডি বলছো, একদমই তাই। এটা কিন্তু এসেনশিয়ালি লিমিটলেস। আমরা বললাম কি লং টার্ম মেমোরিতে আনলিমিটেড
দরকারি নয়, আনলিমিটেড মানে এই আর কি স্টোরেজ থাকে এখানে। হ্যাঁ, তো গৌতম হ্যাঁ অ্যান্সার করেছে, সঠিক অ্যান্সার। থ্যাংক ইউ সবাইকে, অ্যান্সার সবাই করতে পারছে। হ্যাঁ, এরপরে ফার্স্ট প্রশ্ন, দ্য থ্রি ফাংশন অফ মেমোরি আর, মেমোরি যে তিনটে কাজ সেগুলো কি? অটোমেটিক প্রসেসিং, effortful processing and storage, encoding, processing and storage, automatic processing, effortful processing and retrieval, encoding, storage and retrieval। একদম। আর যা শুভ্রা ইয়ালি অ্যান্সার করছো সবাই। আর অ্যান্সার করার চেষ্টা করো সবাই। সহজ কোশ্চেন তো, আলোচনা করলাম আমরা মেমোরি কিভাবে কাজ করে, স্টেপগুলো আলোচনা করলাম না। আচ্ছা তো হ্যাঁ গৌতম, থ্যাংক ইউ। তাহলে এনকোডিং, স্টোরেজ এন্ড রিট্রাইভ আলোচনা করলাম, পড়লাম এতক্ষণ ধরে এগুলো। তাহলে এভাবেই কিন্তু প্রশ্নগুলো আসবে। এরপরে দেখো, অ্যাকর্ডিং টু স্পার্লিং, হোয়াট আর দ্য ক্যাপাসিটি অফ আইকনিক মেমোরি? বাদ দাও, স্পার্লিং কে তুমি চেনো না, তুমি পড়ো, অপশন গুলো পড়ো, অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। এভরিথিং দ্যাট ক্যান বি পারসিভ in a lifetime, everything that can be seen at one time, everything that can be seen and 1 second, everything that can heard in 1 minute। আইকনিক মেমোরি কাকে বলি? সি বলছো, বি বলছো, শুভ্রা সি, সুভাশিস বি, বি শুভ্রা বি, অবিদুল সি বলছো। একদমই তাই, এটা সি বা বির মধ্যে হবে। বেসিক্যালি এভরিথিং দ্যাট ক্যান বি সিন এট ওয়ান টাইম, আমরা এক ঝলক দেখে যেটা মনে রাখতে পারি সেটা হচ্ছে আইকনিক মেমোরির মধ্যে পড়বে। মানে সেন্সারি মেমোরির মধ্যেই পড়ছে বেসিক্যালি এটা, কিন্তু এক সরি আইকনিক মেমোরিটা সেন্সারি না, আইকনিক মেমোরিটা করছে শর্ট টার্মে পড়ছে, তাই তো? আইকনিক মেমোরিটা হচ্ছে আমাদের শর্ট টার্মে পড়ছে। এক সেকেন্ড দেখিনি, দাঁড়াও। ভিজুয়াল, হ্যাঁ ভিজুয়াল আর আইকনিক মেমোরি, হ্যাঁ এখানটায় আইকনিক, আচ্ছা মেমোরি, হ্যাঁ আইকনিক মেমোরি, হ্যাঁ সেন্সারি মেমোরি বা শর্ট টার্ম মেমোরির মধ্যেই পড়ছে। তো এটা হচ্ছে কিন্তু আমাদের শর্ট টার্ম। সেন্সারি মেমোরিটা কি বলছে? সেন্সারি মেমোরি হচ্ছে মানে লেস দেন 1 সেকেন্ড বা তার কম। কারণ 1 সেকেন্ড যে অ্যাকুরেট এরকম কিন্তু নয়, ওয়ান টাইম আমরা এক ঝলকে যা দেখে, আইকনিক মানে সিন, এই জন্য সিনটা অ্যান্সার হচ্ছে, ঠিক আছে, এই হেয়ারটা নয়। এক ঝলকে বা একবারে আমরা যা দেখে মনে রাখি সেটা হচ্ছে আমাদের আইকনিক মেমোরির মধ্যে পড়ে, সেটা হচ্ছে আইকনিক মেমোরি ক্যাপাসিটি। স্পার্লিং, অ্যাকর্ডিং টু স্পার্লিং। পরের প্রশ্ন দেখো, when you take your final exam in your psychology class, what type of memory will most certainly needed to assess the answer each question? তুমি সাইকোলজির ফাইনাল এক্সামিনেশন ক্লাস করছো, তো সেক্ষেত্রে তোমার কোন মেমোরিটা সবচেয়ে বেশি প্রয়োজন? প্রসিডিউরাল, সিমেন্টিক, এপিসোডিক এন্ড ওয়ার্কিং। প্রসিডিউরালস বলছো শুভ্রা, দেখি আর যা পারবেন, ডি বলছো, ওয়ার্কিং বলছো। প্রসিডিউরালস কি করে হবে এটা? সাইকোলজির ফাইনাল এক্সাম হচ্ছে, পরীক্ষা রিলেটেড পড়াশোনা কি প্রসিডিউরালস বলে? প্রসিডিউরাল হচ্ছে পদ্ধতি, কিভাবে কোনো কিছু চালাতে হয়, সাইকোমোটর স্কিল এগুলোর মধ্যে যুক্ত থাকে। সিমেন্টিক বলছো, একদমই তাই পিয়ালি, সঠিক অ্যান্সার বলেছো, সিমেন্টিক। আমাদের ভাষাগত শিক্ষা মেমোরি বা এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল ক্লাসে, যেমন পরীক্ষার সময় এই সিমেন্টিক মেমোরিটা বেশি লাগে, অ্যাক্টিভ মেমোরি বা এর ওইগুলো বেশি লাগে, সিমেন্টিক মেমোরিটাই কিন্তু আমাদের বেশি লাগে, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো, কৃষ্ণা কিছু বলবি? কৃষ্ণা বল। না না ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো এরপরে দেখো, এরপরে হচ্ছে 6 নম্বর। 6 নম্বর হচ্ছে এখানে এরকম প্রশ্ন দেওয়া আছে একটা, ব্রেন্ডা, ব্রেন্ডা হচ্ছে একটা মেয়ের নাম, হ্যাজ বিন এবল টু টাই হার শুজ সাইন সি ওয়াজ 4। মানে ব্রেন্ডা হচ্ছে এমন যে 4 বছর থেকে নিজে সে শু বাঁধতে পারতো, বাট নাও ফাউন্ড ইট ডিফিকাল্টি টু এক্সপ্লেন to her baby brother how to tie his shoes, but she can easily demonstrate it for him। অর্থাৎ তার একটা ছোট ভাই হয়েছে,
বেবি ব্রাদার্স হয়েছে, তাকে সে বলতে পারছে না যে কি করে শুজ বাঁধতে হয়, কিন্তু তাকে দেখিয়ে দিতে পারছে, ডেমনস্ট্রেট করতে পারছে। এই যে ব্রেন্ডাস মেমোরি ফর শুজ টাইং বেস ক্যারেক্টারিটিস অ্যাজ এ ড্যাশ মেমোরি, এখানে কোন মেমোরি হবে, ডিক্লারেটিভ, সিমেন্টিক, এপিসোডিক না নন ডিক্লারেটিভ বা ইমপ্লিসিট? একদম পিয়ালি, মঙ্গলা, শুভ্রা ডি বলছো। এর বলো কেউ একজন কেন নন ডিক্লারেটিভ হচ্ছে বা ইমপ্লিসিট কেন হচ্ছে? কারণ এটা আনকনসিয়াসলি হয়, মানে যেটাকে আমরা এক্সপ্লেন করতে পারি না কিন্তু অটোমেটিক্যালি করে ফেলি কাজটাকে করার সময়। আর কেউ কেউ আর সবার কি এক্সপ্লেনেশন মনে হচ্ছে ঠিক আছে, আনকনসিয়াসলি হয়। দেখো ও নিজের শুটা বাঁধতে পারে 4 বছর থেকে, এটা তার কি হয়ে গেছে, হ্যাবিট হয়ে গেছে না? হ্যাবিট হয়ে গেছে, হ্যাবিট। নন ডিক্লারেটিভ বা ইমপ্লিসিটে আমরা হ্যাবিট, অভ্যেস গঠনটা বিষয়টা পড়েছিলাম না? হ্যাবিট হয়ে যায় বা ওই স্কিলটা সে শিখে নিয়েছে, ওই স্কিলটা শিখে নিয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে নন ডিক্লারেটিভ। ধরো কেউ একজন এ চালাতে পারে, টেলারিং মেশিন চালাতে পারে, ওটা কি বলতো, ওটা তার নলেজ না স্কিল? ওটা তার স্কিল, ঠিক আছে, ও পারে, দক্ষতা আছে, হ্যাবিট আছে, হয়ে গেছে, শিখে গেছে সে, এটা হচ্ছে নন ডিক্লারেটিভ বা ইমপ্লিসিট। কিন্তু ওকে যদি বলা হয় যে কিভাবে টেলারিং মেশিনটা কাজ করে, কোন মেকানিজমে কাজ করে, কোন থিওরির উপর বেস করে টেলারিজম তৈরি হয়েছে, এটাও বলতে পারবে, এইটাকে বলে নলেজ। এই নলেজ গুলো ডিক্লারেটিভ থেকে আসে, এক্সপ্লিসিট থেকে আসে, অ্যাক্টিভ থেকে, মানে অ্যাক্টিভ মেমোরি থেকে আসে, ঠিক আছে। এই জন্য মানে এই স্কিল বেসড কাজগুলো দেখবে যারা পড়াশোনা করে না, এই করে না, সবাই করতে পারে। তো এই যেহেতু 4 বছরের ছোট, তো ও এখনো এই ডিক্লারেটিভ বা সিমেন্টিক এইরকম মেমোরি গুলো বাড়েনি, ও জাস্ট হ্যাবিট হয়েছে, শিখেছে, স্কিল আছে, এগুলো দেখাতে পারে, এই জন্য নন ডিক্লারেটিভটা সঠিক আনসার। পরের প্রশ্ন। থ্যাংক ইউ সবাইকে। হোয়াট ইজ দ্য ভিজুয়াল সেন্সারি মেমোরি দ্যাট হ্যাজ এ লিমিটেড ক্যাপাসিটি অ্যান্ড ডিউরেশন? এখানে কোনটা ভিজুয়াল সেন্সারি মেমোরি যার লিমিটেড ক্যাপাসিটি অ্যান্ড ডিউরেশন আছে? এচোহিক, আইকনিক, লং টার্ম এবং অডিটরি। যদি প্রশ্ন কেউ বুঝতে না পারো বলবে কিন্তু। আইকনিক, অবিদুল, শুভ্রা, গৌতম, থ্যাংক ইউ সবাইকে। একদমই তাই, এখানে ভিজুয়াল সেন্সারি মেমোরি হচ্ছে কি আইকনিক মেমোরি, তাই তো, ভিজুয়াল সেন্সারি মেমোরি। যদি এখানে হিয়ারিং সেন্সারি মেমোরি হতো তাহলে কি অ্যান্সার হতো? তাহলে এচোহিক হতো, তাই তো, এচোহিক হতো, সাউন্ড থেকে, অডিটরি নয় কিন্তু এচোহিক, ঠিক আছে, এটা মনে রাখবে। তো ভিজুয়াল সেন্সারি মেমোরি, এই জন্য এখানে আইকনিক মেমোরিটা হচ্ছে। পরের প্রশ্ন। Which of the following subsequent could be a stage within the memory process? Which of the following subsequent could be a stage within the memory process? Memory process এর মধ্যে কোন সাবসিকুয়েন্টটা স্টেজ, মেমোরি প্রসেস স্টেজের মধ্যে থাকছে? সাবসিকুয়েন্ট, আচ্ছা, সাবসিকুয়েন্ট মানে কি গো? ডি সেন্সারি, না এটা এটা একটু ভুল হচ্ছে বোঝাটা, ডি নয়, এটা হচ্ছে সি হবে। মানে সাবসিকুয়েন্ট মানে কি, সিকোয়েন্স মানে একটার পরে পরবর্তী, হ্যাঁ পরবর্তী, সাবসিকুয়েন্ট। সাবসিকুয়েন্ট মানে হচ্ছে কি বলতো, তোর একটা কাজ হয়েছে, তারপরে তার ফলে আর একটা কাজ হচ্ছে, তার ফলে আর একটা কাজ হচ্ছে। বেসিক্যালি এখানে বলতে চাইছে যে ফাইনাল স্টেজটা কি, কোডিং এর পর স্টোরেজ, স্টোরেজের পর রিট্রাইভাল, হ্যাঁ এইটা সাবসিকুয়েন্ট কোড। এটা হচ্ছে বেসিক্যালি মানে প্রথমে এনকোডিং হয়, স্টোরেজ হয় এবং তারপরে রিট্রাইভাল। সিটা এই ক্ষেত্রে সঠিক অ্যান্সার। দ্য ইনকামিং ইনফরমেশন ফার্স্ট এন্টার ইন, মানে যে ইনফরমেশনটা আসে সেইটা প্রথম কোথায় আসে? সেন্সারি মেমোরি, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, টেরিটরি মেমোরি। আচ্ছা দেখতে পাচ্ছ না? আর সবাই দেখতে পাচ্ছে, তুমি একটু লেফট করে জয়েন করো আরেকবার, বুঝলে? এইটা হচ্ছে কি সেন্সারি মেমোরি, একদম প্রথমে আমাদের যেটা আমরা ওই স্টেপটা থেকে বুঝলাম যে ইনফরমেশন প্রথমে সেন্সারি
মেমোরিতে যায়, সেন্সারি মেমোরি থেকে অ্যাটেনশন দিলে শর্ট টার্মের পর হচ্ছে এলাবোরেটিভ রিহার্সালের পর কি আসছে আমাদের লং টার্ম মেমোরিতে সেটা স্টোর হচ্ছে। তাহলে প্রথমে আসে কোথায়? সেন্সারি মেমোরিতে। পরের প্রশ্ন দেখো, সেন্সারি মেমোরি হ্যাজ ভেরি স্মল ক্যাপাসিটি, লার্জ ক্যাপাসিটি, ভেরি লার্জ ক্যাপাসিটি। এই প্রশ্নটা ভালো করে পড়ে অ্যান্সার দাও। সেন্সারি মেমোরি ভেরি স্মল ক্যাপাসিটি না স্মল ক্যাপাসিটি মানে কম থাকে, না লার্জ ক্যাপাসিটি থাকে, না ভেরি লার্জ ক্যাপাসিটি থাকে? সবাই এই বলছো। বেসিক্যালি এইটা তোমরা সবাই গুলিয়ে ফেললে, তোমরা সবাই শর্ট টার্ম মেমোরির মধ্যে চলে গেলে। শর্ট টার্ম মেমোরিতে কি দেখছো? সেখানে হচ্ছে স্মল ক্যাপাসিটি থাকে, ধরো 7 ± 2। সেন্সারি মেমোরি কিন্তু এর ক্যাপাসিটিটা অনেক বড়, কারণ আমাদের 5টা সেন্স অর্গান দিয়ে আমরা মেমোরিটাকে স্টোর করছি। এটা কিন্তু আমরা যা কিছু পুরো সেন্সারি মানে মেমোরির উপর, মানে সেন্সারি মেমোরি সবচেয়ে লোয়ার লেভেলের মেমোরি, কিন্তু এইটা ছাড়া কোনো কিছু কাজ হবে না। এইটার উপর বেস করে শর্ট টার্ম লং টার্ম মেমোরি আসে। তো এই 5টা সেন্স অর্গান দিয়ে কিন্তু আমরা লার্জ ক্যাপাসিটির ইনফরমেশন আমরা কিন্তু গ্রহণ করতে পারি। তো এইটা কিন্তু শর্ট টার্ম সেন্সারি মেমোরি কিন্তু স্মল ক্যাপাসিটি নয়, এর লার্জ ক্যাপাসিটির মধ্যে পড়ে। ঠিক আছে, এটা মনে রাখবে। পরের প্রশ্ন দেখো, the short term memory hold information for quick period of your time, usually short term memory কত? 10 থেকে 15, 10 থেকে লেস, 30 সেকেন্ড বা তার কম, 40 সেকেন্ড বা তার কম। এর অ্যান্সার কি হবে? পিয়ালি, মঙ্গল, কৃষ্ণ, একদমই তাই। এটা কিন্তু 30 সেকেন্ড এবং তার কম। ঠিক আছে, এই জায়গাগুলো থেকে প্রশ্ন। এই 10 না 10 সেকেন্ড না 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড সাধারণ ছিল, কিন্তু এখানে অপশন দেখো 30 সেকেন্ড বা তার কম, এই জন্য এটাই সঠিক অ্যান্সার হবে। ঠিক আছে, পরের প্রশ্ন, which of the following subsequent may be a permanent storehouse for all information? পার্মানেন্ট স্টোর হাউস অফ অল ইনফরমেশন কোনটা? সেন্সারি মেমোরি, শর্ট টার্ম, লং টার্ম, এইচটিএম। পার্মানেন্ট স্টোর হাউস। আর একটা তো আর কয়েকটা কোশ্চেন আছে, তাড়াতাড়ি আলোচনা করে শেষ করবো। ঠিক আছে, দ্রুত একটু আনসার দাও। হ্যাঁ, সি পিয়ালি বলছো লং টার্ম মেমোরি, একদমই তাই। আমাদের পার্মানেন্ট স্টোর হাউস, এটা সবাই জানো এবং সবাই পারবে, আশা করি অ্যান্সারটা দাওনি কিন্তু পারবে সবাই, এটা হচ্ছে লং টার্ম মেমোরির মধ্যে পড়ে। পরের প্রশ্ন দেখো, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট a part of Atkinson and Stephen multi-store model of memory? এটকিনসন এবং স্টিফেনের যে মডেলটা, তার মধ্যে মাল্টি স্টোর মডেল অফ মেমোরির মধ্যে কোনটা পার্ট নয়? সেন্সারি, শর্ট টার্ম, লং টার্ম, প্রসিডিউর। এই যে লাস্টের যে আমরা এটা করলাম, মানে প্রসেসটা আলোচনা করলাম, ওইটাই কিন্তু এটকিনসন এবং স্টিফেনের মাল্টি স্টোর মডেল অফ মেমোরি। এক্ষেত্রে অ্যান্সার কি হবে বলো, কোনটা যুক্ত নয়? হ্যাঁ একদম, ডি, প্রসিডিউরাল মেমোরি। একদমই তাই, আমরা সেখানে সেন্সারি থেকে শর্ট টার্ম থেকে লং টার্ম, এই তিনটে পর্যন্ত, প্রসিডিউরাল মেমোরি কিন্তু সেখানে যুক্ত ছিল না। তো এক্ষেত্রে প্রসিডিউরাল মেমোরি সঠিক অ্যান্সার হবে। পরে এই প্রশ্ন দেখো, হুইচ টাইপ অফ মেমোরি রিট্রাইভাল ইজ টেস্টেড ইউজিং মাল্টিপল চয়েস কোশ্চেন? এই দেখো ওই কোশ্চেনটা আমি আলোচনা করেছিলাম। হ্যাঁ, মাল্টিপল চয়েস কোশ্চেন যখন আমরা মনে করার চেষ্টা করি, রিট্রাইভ করার চেষ্টা করি, তখন আমাদের কি লাগে? রিকল, রিকগনাইজেশন, রিলার্নিং, এনকোডিং। কিসের প্রয়োজন হয় এমসিকিউ কোশ্চেন যখন আমরা করি? একদম, পিয়ালি আর মঙ্গলা দুই বলছো, একদমই তাই। রিকগনাইজেশন মানে চিনে নি, অপশন গুলো আমার সামনে থাকে, উত্তরগুলো আমার সামনে থাকে, সেখান থেকে আমি চিনে নি, রিকগনাইজেশন। ঠিক আছে, আচ্ছা একটু মানে স্কিপ করে দিচ্ছি, যাদের মনে হচ্ছে যে আমি মানে প্রশ্নগুলো খুব দ্রুত হয়ে যাচ্ছে, তারা অ্যাপে তো টেস্ট দেবেই এবং ইউটিউবে এটা রেকর্ডেড ভার্সন ছাড়া হবে বা অ্যাপেও থাকবে, সেখান থেকে তোমরা দেখে নেবে। ঠিক আছে, হু প্রপোজ দ্য ওয়ার্কিং মেমোরি মডেল? আচ্ছা বলো, ওয়ার্কিং মেমোরি মডেল কে দিয়েছিল? আচ্ছা অ্যান্সার চলে এসেছে। এটা হচ্ছে অ্যালান ব্লেডলি অ্যান্ড গ্রাহাম হিচ, এরা হচ্ছে ওয়ার্কিং মেমোরি মডেল দিয়েছিল। এগুলো পরে আলোচনা করবো ডিটেলসে গেলে। ঠিক আছে, আচ্ছা এই প্রশ্নটা দেখো, ডিক্লারেটিভ মেমোরি কনসিস্ট হুইচ অফ দ্য টু সাব টাইপস? ডিক্লারেটিভ মেমোরির যে দুটো সাব টাইপ, সেগুলো কোনটা?
কোনগুলো? ডিক্লারেটিভ মেমোরির দুটো সাবটাইপ, পিয়ালি এক বলছো, আর কেউ? একটাই সঠিক আনসার, হ্যাঁ গৌতম বলছো, সিমেন্টিক এবং এপিসোডিক, এইটা হচ্ছে তোমার ডিক্লারেটিভ মেমোরির দুটো সাবটাইপ, ঠিক আছে। এটাই সম্ভবত শেষ প্রশ্ন। হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ ডিপ প্রসেসিং অন মেমোরি? হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ ডিপ প্রসেসিং অন মেমোরি? লিডস দ্য ফাস্টার ফরগেটিং, মানে ধরো মেমোরি করার ক্ষেত্রে বা মনে রাখার ক্ষেত্রে তুমি জোর দিচ্ছ খুব, সেটা কি হবে? তুমি তাড়াতাড়ি ভুলে যাবে। এনহান্স রিকল অ্যান্ড রিকগনাইজেশন, রিকল এবং রিকগনাইজেশন বাড়বে। কজ অফ ইন্টারেন্স, অনলি ইফেক্ট অফ শর্ট টাইম মেমোরি, শর্ট টাইম মেমোরির উপর ইফেক্ট করবে। মানে তুমি ভালো করে মনে রাখার চেষ্টা করছো, মেমোরি স্মরণকের উপর জোর দিচ্ছ, তাহলে তোমার রিকল এবং রিকগনাইজেশন পাওয়ারটা কিন্তু এনহান্স হবে। একদম দুইটাই সঠিক অ্যান্সার। হ্যাঁ, তোমরা অনেকেই সঠিক অ্যান্সার বলেছো। আচ্ছা ঠিক আছে, অনেকক্ষণ হলো এবং থ্যাংক ইউ সবাইকে। আর 1.5 ঘন্টায় প্রায় ক্লাসটা হয়ে গেল, ক্লাসটা একটু লেন্দি হলো, যাই হোক থ্যাংক ইউ সবাইকে। আর কালকে তোমাদের মানে ওই ধরো ফ্রি ক্লাস শেষ হচ্ছে, এবারে যারা এ করতে চাও মানে ফি স্ট্রাকচারটা তোমাদের কত করলে ভালো হয় তার একটা গুগল ফর্ম তোমাদের দেওয়া হবে, শেয়ার করা হবে, সেখানে তোমাদের মতামত জানিও যে কত টাকার মধ্যে ফিসটা রাখলে তোমাদের সুবিধা হয়, সেই রকম করে আমরা চেষ্টা করবো যাতে সেই রকম ফি স্ট্রাকচারে আমরা এটা করতে পারি। ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে।